বাসর ঘরে ত্রিধার শরীরে স্পর্শ করতেই সে খোপা থেকে পিন খুলে আমার হাতের রগের মাঝে ঢুকিয়ে দিল। আমি ত্রিধার এমন আচরণে নির্বাক চোখে তাকিয়ে আছি তার দিকে। এদিকে আমার হাত থেকে চিরচির করে রক্ত পড়ছে। এই জানোয়ার আমার শরীরে স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে? ত্রিধা, তুমি তো আমার বিয়ে করা বউ। আমি তো তোমার শরীরে স্পর্শ করতেই পারি। আর আমি তো সেভাবে তোমাকে স্পর্শ করিনি। আমি শুধু হাত দিয়ে তোমার মাথা থেকে ঘোমটাটা সরিয়েছি। কিন্তু তুমি এটা কি করলে? এই ছোটলোক, মুখ সামলে কথা বল, না হয়তো তোর মুখের মাঝে জুতোর উল্টো পিঠ ঘষে দিব। ত্রিধার আচরণে ভেবাচেকা খেয়ে গেলাম। ত্রিধা, কি সব বলছো তুমি? আমি যা বলেছি সত্যি বলেছি। কারণ তোর মতন একটা ছোটলোককে আমি কখনোই বর হিসেবে মেনে নিব না। তাহলে সেটা বিয়ের আগে বললে না কেন ত্রিধা? যে আমাকে তোমার পছন্দ হয়নি। তাহলেই তো এসব কিছু আর হতো না। কারণ আমি আমার মা বাবার মুখের উপরে কথা বলতে পারবো না। তাই আমি বিয়ের আগে কিছুই বলিনি তোকে। কিন্তু এখন দেখছি সেই না বলাটাই আমার ভুল হয়েছে। না হয়তো আজকে তুই আমার শরীরে স্পর্শ করার মতন দুঃসাহস করতে পারতি না। আর এতটা পাওয়ারও পেয়ে বসতিস না। ত্রিধা, যেমন এই হোক না কেন, আমাদের তো বিয়েটা হয়েছে নাকি? না, আমি এই বিয়ে মানি না। আর তোকেও আমি স্বামী হিসেবে কখনো গ্রহণ করতে পারবো না। কিন্তু কেন? এত কেন সেন বলতে পারবো না। ব্যাস, আমি তোর মতন ছেলেকে কখনোই স্বামী হিসেবে মানব না, এটুকুই জানি। কিন্তু ত্রিধা, আমি যখন তোমার সাথে বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ হয়েছি, তখন থেকেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আকাশের কথা শুনে ত্রিধা এবার পুরোপুরি ক্ষেপে যায়। সে একগাল থুতু আকাশের মুখে ছুঁড়ে মারে। তুই আসলেই একটা লম্পট প্রকৃতির ছেলে। না হয়তো আমার মতন মেয়েকে কখনোই তুই ভালোবাসার কথা বলতি না। কি আছে তোর মাঝে? হ্যাঁ, কি আছে বল আমায়। অল্প সংখ্যক টাকার একটা চাকরি করিস, যেই চাকরির বেতন দিয়ে তোর নিজের এই চলতে হিমশিম খেয়ে যায়, আর সেই ছেলে এসে কিনা আমায় ভালোবাসার কথা বলিস। আচ্ছা বলতো, তোর মাঝে কি লজ্জা বলতে কোনো কিছু আছে নাকি? আমার তো মনে হয় লজ্জা বলতে কোনো কিছুই নেই তোর মাঝে। আর সত্যিই সেটা। যদি সত্যিই থাকতো তাহলে আমার বাবার কথায় তুই বিয়েতে রাজি হতিস না। আরে ধুর, তোকে কি বলছি, আসল লজ্জা তো আমার বাবার হওয়া উচিত। না হয়তো তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমাকে তোর গলায় ঝুলিয়ে দিত না। ত্রিধার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আর বের করব কোনো মুখে? সে তো সত্যি কথাই বলেছে। লজ্জায় মাথা নিচু করে রেখেছি। এই ছেলে চুপচাপ হয়ে থাকলে মুক্তি পেয়ে যাবি সেটা ভাবিস না। যা দূর হ আমার চোখের সামনে থেকে। আজ জীবনের প্রথম কেউ আমায় এতটা জঘন্যভাবে অপমান করল। ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টে। কিন্তু মুখ ফুটে বলার মতন কোনো সাহসেই নেই আমার। তাই ত্রিধার কথা মতন বিছানা ছেড়ে উঠে গেলাম। তার ছুঁড়ে মারা থুতুগুলো এখনো আমার মুখে লেপ্টে আছে। মাথা নিচু করে সেখান থেকে আসতে ধরব, তখনই সে আবার পিছন থেকে ডাক দিল, এই যে শোন, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। তুমি বা তুই যেন কখনো তোর মুখ থেকে না শুনি। আর গিয়ে ওয়াশরুম থেকে মুখ পরিষ্কার করে আয়। কারণ তোর মতন ছেলের মুখে আমার থুতু লেগে থাকা মানায় না। আমার থুতুর ও অনেকটা সম্মান আছে তোর থেকে। আর তাছাড়া তোর ভিতরের রূপটা তো একটু আগে দেখতেই পেলাম। সোজা এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়তিস আর কিছুটা সময় দেরি হলে
এখনো হয়তো তোর ভিতরে সেই রকমের নোংরামি কাজ করছে। আমার থুতুগুলো হয়তো চেটে খেয়ে নিবি। সো তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোর নোংরা মুখ থেকে আমার থুতুগুলোকে ধৌত কর। ত্রিধার কথা শুনে ইচ্ছে করছে হাতের রগ থেকে পিনটা বের করে গলার কণ্ঠ নালী বরবার গেঁথে দেই, যাতে করে দম ছেড়ে একেবারেই মরে যাই। আজকের দিনে খোলা আকাশের নিচে নিকৃষ্টতম মানুষের রেকর্ড যদি কেউ গড়ে থাকে, সেটা হলাম আমি। তাড়াতাড়ি রুম ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখমণ্ডল দেখছি। নিজের মুখমণ্ডলে তাকাতেই মনে হলো সে আমায় থুতু ছুঁড়ে মারেনি। আমার মুখে সে থুতুর বমি করেছে। আমার সারা মুখে তার পবিত্র থুতু বিচরণ করছে। তাড়াতাড়ি কল ছেড়ে মুখে পানির ছিটা দিতে লাগলাম। নিঃশ্বাস বড় করে আটকে রেখেছি, কারণ মুখে পানি দেওয়ার সময় যদি তার দামি থুতুর ছিটা পানির সাথে আমার পেটের ভিতরে চলে যায়। সারা মুখ ক্লিন করে হাতের দিকে নজর দিলাম। তখনই চোখ জোড়া আটকে গেল হাতের দিকে। হাত থেকে রক্তক্ষরণ হতে হতে সারা হাত সাদা হয়ে গিয়েছে আমার। দেখেই বুঝতে পারলাম হাত তার ক্ষমতার বাহিরে গিয়ে রক্ত ঝরিয়েছে। সারা ফ্লোর রক্ত লাল হয়ে আছে। তাড়াতাড়ি কলের নিচে হাতটাকে রেখে সারা হাত ক্লিন করে নিলাম। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। শরীরটা গিরগির করে কাঁপছে। তখনই ভিতরে থেকে ডাক এলো, এই অকর্মমুঠো ছেলে, এদিকে আয়। ত্রিধা হয়তো আমার উপস্থিতি টের পেয়েছে। তাড়াতাড়ি রুমে প্রবেশ করে তার সামনে গিয়ে দাঁড়ালাম। যাক, মুখ ভালো করে ফ্রেশ করে এসেছিস দেখি। আচ্ছা, তোর হাতটা দেখা। ভিতরে কু ডেকে উঠল সে আমার হাত দেখতে চাওয়ায়। কিরে, তোকে হাত দেখাতে বলেছি না? হাতটা তার দিকে এগিয়ে দিলাম। ক্ষতস্থানটা লালবর্ণ হয়ে ফুলে আছে। আর ফুলে থাকবে নাই বা কেন, সে আমার হাতে পিন ফুটিয়েছে। যার আয়ত্ত কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর তাকে বেহুশ করার জন্য যেই এনেস্থিসিয়া তার শরীর পুশ করা হয়, তার থেকেও আয়তনে কয়েকগুণ বেশি বড় সেই পিনের ধারালো মাথা, যেটা আমার হাতে ত্রিধা ফুটিয়েছে। তৎক্ষণাৎ আবার ষাঁড়ের মতন চেঁচিয়ে উঠলাম ত্রিধার আচরণে। সে আমার ক্ষতটাতে শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে। এই বেয়াদব, একদম চেঁচাবি না। চেঁচালে একদম জানে মেরে দিব। আমায় বিয়ে করার ফল এটা। সাথে সাথে মুখ চেপে ধরে কান্না করে দিলাম। কিন্তু তার মনে কোনো ধরনের মায়া দয়া নেই। সে আমার জখমটাতে নিজের হাত দিয়ে প্রেসার দিচ্ছে, যাতে করে আমার দম বন্ধ হয়ে সেখানেই দম ছেড়ে দেই। ঠিক তাই হলো, আর টিকতে না পেরে মাথা ঘুরে সেখানেই পড়ে গেলাম। সকালবেলায় চেতন হওয়ার পর দেখতে পেলাম আমি ফ্লোরের উপরে মাতালের মতন পড়ে আছি। আর ত্রিধা বিছানা রাজরানীর মতন নাক ডেকে ঘুমোচ্ছে। একটা মানুষ কতটা নির্দয়াবান হলে এমন আচরণ করতে পারে তা ত্রিধাকে না দেখলে কখনোই বুঝতে পেতাম না। না, এই মেয়ের ধারে কাছেও আমি আর থাকব না। মাথা জঘন্য রকমের ঘুরপাক খাচ্ছে। কোনো মতে খাটে ভর করে উঠে দাঁড়ালাম। তখনই ত্রিধার ঘুমন্ত চেহারাটা চোখে পড়ল। মুহূর্তের মাঝেই কোনো এক স্বপ্নের রাজ্যে হারিয়ে গেলাম। মেয়েটাকে একদম স্বর্গের পরীর মতন লাগছে। সাথে সাথে মনটাকে পাল্টে ফেললাম। না, এই মেয়েকেই আমার চাই। সে আমার সাথে যেমনটাই করুক না কেন, আমি তাকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করে নিব। তাকে আমি ভালোবাসা দিয়ে নিজের খাঁচায় বন্দি করে রাখব। আল্লাহ, তোমার কাছে অনেক অনেক শুকরিয়া যে তুমি আমায় এমন একটা জলজ্যান্ত পরীর সাথে বিয়ে নামক একটা বন্ধনে জুড়ে দিয়েছ। এক ধ্যানে তাকিয়ে আছি ত্রিধার দিকে।
তখনই সে বন্ধ চোখ জোড়া খুলে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকাল। সাথে সাথেই আমার মনের ভিতর থেকে সমস্ত কল্পনা জল্পনা স্থান ত্যাগ করে দূর দেশে পালিয়েছে। কিরে, কি অসাধু মতলব নিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছিস? মুখ ফসকে ত্রিধার কথার প্রত্যুত্তরে জবাব দিয়ে দিলাম, আপনি না অনেক সুন্দর। আপনার ঘুমন্ত চেহারাটা হুড়পড়ির চাইতেও কোনো অংশে কম নয়। ধন্যবাদ তোকে, কিন্তু এই সৌন্দর্য ভোগ করার অধিকার তোর নেই। আমার এই সৌন্দর্য অন্য কোনো পুরুষ ভোগ করবে, যার হাতে আমি আমার মনের সমস্ত চাবিকাঠি তুলে দিব। মনটা খারাপ হয়ে গেল। চোখের কোনো পানি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। তুই আমার সামনে থেকে দূর হ প্লিজ। তোর চোখের মায়া জাদু আমার উপরে কাজ করবে না। এই জাদু অন্য কোথাও গিয়ে ট্রাই কর। দেখবি তোর মতন লো কোয়ালিটির কেউ একজন তোর কপালে জুটে যাবে। মেয়েটাকে আল্লাহ কি মাটি দিয়ে বানিয়েছে সেটা তিনিই ভালো জানেন। মেয়েটা কেন আমার মনের কথা বুঝে না? কিরে, তুই আমার চোখের সামনে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? একবার কথা বললে কানে যায় না মনে হয়? ত্রিধার কথা আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেল, কারণ আমি আমার ভাবনায় বিভোর হয়ে আছি। তুই আসলেই ছাচড়া একটা ছেলে। তোকে এভাবে শিক্ষা হবে না। তোকে শিক্ষা দিতে হলে ঘরের মাঝে অন্য কোনো পরপুরুষ এনে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে, তাও সেটা তোর চোখের সামনে। তারপর তুই আমার পিছু ছেড়ে দিবি। আগের কথাটা কানে না ঢুকলেও এবারের কথাটা কান ছিদ্র করে মস্তিষ্কে গিয়ে গেঁথে গেল। কি বলল এটা সে? সরি, আমি চলে যাচ্ছি আপনার চোখের সামনে থেকে। তাড়াতাড়ি দূর হ। তোকে দেখলেই আমার সারা শরীর জ্বালাপোড়া করে। তাড়াতাড়ি ত্রিধার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেলাম। আড়াল বলতে সাময়িকের জন্য ঘর ছেড়ে বের হয়ে আসলাম। ব্রিজের উপরে এসে বসে আছি। দেখতে দেখতেই চোখের পলকে রাত হয়ে গেল। সেই সকালে ঘর থেকে বের হয়েছি, এখন পর্যন্ত ব্রিজের উপরেই বসে আছি। কোথায় খাওয়া দাওয়া, কোথায় কি? না, এবার বাড়ি যাওয়া উচিত। ত্রিধার রাগ হয়তো এত সময়ে কমে গিয়েছে। এখন বাড়ি গেলে হয়তো আর রাগ দেখাবে না। ব্রিজের উপর থেকে উঠে বাসায় চলে গেলাম। বাসায় এসে দরজা খুলব তখনই নজর পড়ল একজোড়া জুতোর উপরে। যেটা ত্রিধার জুতা নয়, এটা কোনো পুরুষের জুতা। তখনই বাসার ভিতর থেকে কোনো একজন পুরুষের কথা বলার শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে জানালার পর্দা হালকা করে উঠিয়ে ভিতরে লক্ষ্য করলাম। জানালাটা আমি সব সময় খোলাই রাখি। ভিতরে লক্ষ্য করতেই সারা শরীর কাঁপা দিয়ে উঠল। একজন লোক সোফায় বসে আছে, আর তার একটু দূরেই ত্রিধা শাড়ির আধো অংশ খুলে ছেড়ে রেখেছে। ত্রিধার তলপেট এবং তার বুকের বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে। আর পাশে থাকা লোকটা ত্রিধার শরীরের দিকে লোভনীয় চাহনিতে তাকিয়ে আছে। এসব দেখে ঠান্ডা মস্তিষ্কটা বিগড়ে গেল। কোনো কথা না বলে সোজা ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। আমি ঘরে প্রবেশ করতেই দুটো মানুষ আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। জানি না তৎক্ষণাৎ নিজের ভিতরে কেমন যেন একটা ভয়ঙ্কর জেদ কাজ করছিল। কারণ আমার গৃহে অন্যের আনাগোনা তো আমি কখনোই মেনে নিব না। সোজা ত্রিধার সামনে চলে গেলাম। তারপর সজোরে এক হেঁচকা টান দিয়ে ত্রিধাকে সোফা থেকে উঠিয়ে ফেললাম। পরে মাটিতে পড়ে থাকা শাড়ির আঁচলটা তুলে ত্রিধার শরীর ঢেকে দিলাম। কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে বুক থেকে টান দিয়ে আবারও শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দিল। এবার রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। শরীরের সমস্ত উপশিরাগুলোতে রক্ত চলাচলের পরিবর্তে রাগের ফুলকি চলাচল করছে।
না, হার দমিয়ে রাখা যাবে না এই রাগ। কারণ আর কিছুটা সময় এই রাগ নিজের শরীরে পুষে রাখলে নিজের ভিতরেই বিস্ফোরণ হবে। সোজা ত্রিধার চুলের মুঠি টেনে ধরলাম। এই মেয়ে, তুই এখন আমার অধীনে আছিস। তোর যেমন তেমন চলাফেরা আমি মেনে নিব না। ত্রিধার চুলের মুঠি ধরায় সে রাগে ফসফস করছে। তাই তার চুলের মুঠি ছেড়ে দিয়ে আবারও শাড়ির আঁচলটা তার শরীরে তুলে দিলাম। কিন্তু এবার সে বোমার মতন ব্লাস্ট হল। চমকে গেলাম তার বিস্ফোরিত চেহারা দেখে। মনে হচ্ছে যেন কোনো মিনি ট্রাকের উপরে ২৭ টন মাল তুলে দেওয়া হয়েছে। আর সেই ওভারলোডে মাঝপথেই চাকা ফুটে গিয়েছে। ত্রিধা আমার মুখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলতে লাগল, এই জানোয়ার, তুই আমার শরীরে হাত দিলই কি করে? তোর কত বড় সাহস যে তুই আমার শরীরে হাত দিস? শুধু তাই নয়, আমার উপরে আবার নিজের জোর খাটাচ্ছিস। তোকে তো আজকে আমি জ্যান্ত পুঁতে দিব। ত্রিধা, আমার ক্লাস তুমি তোমার মতন করে নিও, কিন্তু এখন আগে মানুষের সামনে নিজেকে সংযত করো। তোর সংযত করার গুষ্টি মারি। তুই জোর করে আমার শরীরে শাড়ির আঁচল তুলে দিয়েছিস না? এবার দেখছি তুই কি করে আমার উপরে জোর খাটাস। ত্রিধা আকাশকে অবাক করে দিয়ে শাড়ি আঁচলটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে। তারপর ছেঁড়া অংশটুকু আকাশের সামনে ছুঁড়ে মাটির উপরে ফেলে দেয়। এবার দেখি তুই জোর খাটা আমার উপরে। ইচ্ছে করছে মেয়েটার সতীত্বের মাঝে সজোরে একটা লাথি মেরে এখানেই কাহিনীর দি এন্ড করে দেই। কিন্তু না, তেমন কিছুই করব না আমি। কারণ শেষ আরেকটা অপশন বাকি আছে আমার জন্য। সাথে সাথে ত্রিধাকে জড়িয়ে ধরে নিজের বাহু দিয়ে বেষ্টন করে নিলাম, যাতে করে সেই পুরুষের নজর আর ত্রিধার উপরে না পড়ে। কিন্তু সেই শেষ অপশনটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াল। হঠাৎ এই কিছু একটা ভাঙ্গার শব্দ কানে আসল। পিছনে ফিরে দেখি পাশে বসে থাকা সেই লোকটা টেবিল থেকে একটা কাচের গ্লাস তুলে আমার মাথায় মেরেছে। মাটিতে গ্লাসটা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে আছে। লোকটার এমন আচরণে ত্রিধাকে আপনা আপনি ছেড়ে দিলাম, কারণ মাথা থেকে রক্ত পড়ছে চিরচির করে। তাকে ধরে থাকার মতন শক্তি যেন সেই সময়টাতে আমার মাঝে ছিল না। সারা শরীর ঢুলছে আমার। আর অন্যদিকে লোকটা থেকে নেই। সে আমার কলার ধরে তলপেট বরাবর সজোরে একটা লাথি মেরে দিল। যেই লাথিটা একটু আগে আমি ত্রিধাকে মারার জন্য মনে মনে ভেবেছিলাম। লাথি খেয়ে আমি আমার মাঝে নেই, মাটিতে গিয়ে ছিটকে পড়েছি। আর লোকটা এসে আমার উপরে চটে বসল। তারপর তার হাত দিয়ে আমার মুখমণ্ডলে প্রহার করতে করতে বলতে লাগল, এই বস্তির ছেলে, তুই আমার ভালোবাসার মানুষটার শরীরে স্পর্শ করলি কোনো সাহসে? ভাই, সে তো এখন আমার বউ। আমি তো তার মর্যাদা রক্ষার জন্য তার শরীরে স্পর্শ করেছি। তোর বউয়ের খাতায় আগুন। সে শুধু মাত্র আমার। তাকে আমি বাদে অন্য কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। সেখানে সেই তুই আমার সামনে তার শরীরে স্পর্শ করলি, যেই স্পর্শ কিনা আমিও আজ পর্যন্ত করিনি। আজ ২ বছর ধরে তাকে আমি ভালোবাসি। এই ২ বছরে তার শরীরে আমি একেবারের জন্যেও হাত দেইনি। কিন্তু তুই সেই দুঃসাহসটা করলি। তোকে তো আজকে আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়ব। ছেলেটা আকাশকে প্রহার করেই চলেছে। আর আকাশ কাপুরুষের মতন মার খাচ্ছে। মনে হচ্ছে যেন তার মাঝে কোনো পুরুষত্বই নেই। আসলেই সেটা সত্যি। না হয়তো সে উল্টো প্রহার করত। কিন্তু আরেকদিকে তার খামোশি সত্যিকারত্বে ভালোবাসার প্রমাণ। কারণ বাস্তবিক জীবনে অনেকেই আছেন পতিতাকে ভালোবেসে নিজের বউ করে নিচ্ছে।
তার সাথে বিয়ে নামক একটা বন্ধনে আবদ্ধ হয়ে সেই মেয়েকে নিয়ে দিব্যি সংসার করে চলেছে। সেই মেয়ের আধার অতীত যেন তার জন্য একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আর সেখানে আকাশঘরের চরিত্রহীনাকে শুধরে যাওয়ার সুযোগ দেওয়াতে কি আসে যায়? হয়তো আকাশের নিরীহভাবে মার খাওয়া দেখে সেই মেয়েটা শুধরে যাবে, হয়তো তাকে আপন করে নিবে। আকাশের নাকমুখ থেতো করে ফেলেছে সেই ছেলেটা মেরে, কিন্তু অনানুষ্ঠানিক তবুও তার খায়েশ মিটেনি। সে প্রহরা করেই চলেছে আকাশের উপরে। আর ঠিক সেই সময় ত্রিধা সেই ছেলেটার চুলের মুঠি ধরে তার গালের মধ্যে ধ্রামম করে কয়েকটা কষে থাপ্পড় বসিয়ে দেয়। এই নিশান, তোর কত বড় সাহস, তুই আকাশকে এভাবে পেটাচ্ছিস? ছাড় ওকে এক্ষুনি, না হয়তো আমার মুখ আর কোনো দিন তুই দেখতে পাবি না। ত্রিধার কথা শুনে সেই নিশান নামক ছেলেটা আকাশকে ছেড়ে দেয় আর বলে, শুধু তোমার জন্য তাকে আমি ছেড়ে দিয়েছি, না হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার শরীরে আমি প্রহার করতাম। নিশান, মুখ সামলে কথা বল, না হয়তো আমার পায়ের জুতো জোড়া এনে তোর মুখে মেরে দিব। নিশান চোখ পাকিয়ে তাকিয়ে আছে ত্রিধার দিকে। এই তুই বের হ আমার ঘর থেকে, এই মুহূর্তে বের হ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। নিশান চলে যায় আর ত্রিধা এসে আকাশের হাত শক্ত করে চেপে ধরে। তারপর তাকে মাটি থেকে ধরে ধরে উঠিয়ে খাটে নিয়ে গিয়ে বসায়। আকাশ ত্রিধার আচরণে চমকে যায়। বাপরে বাপ, কোনো মাটির তৈরি এই মেয়ে! মিনিটে মিনিটে গিরগিটির মতন রূপ পরিবর্তন করছে সে। এই ছেলে, এখানে চুপচাপ বসো, আমি এক্ষুনি আসছি। ত্রিধা আমাকে খাটে বসিয়ে দিয়ে সারা ঘরে পায়চারি করতে শুরু করে। আমি চুপচাপ বসে বসে তার কর্মকাণ্ড দেখছি। এই ছেলে, তোর ঘরে কি ফার্স্ট এইড বক্স নেই? আছে, বাট অ্যান্টিসেপটিক ক্রিম শেষ হয়ে গিয়েছে। লাগবে না অ্যান্টিসেপটিক ক্রিম, ফার্স্ট এইড বক্স কোথায় আছে সেটা বল আগে। হাতের ইশারায় আলমারি দেখিয়ে দিলাম। সে আলমারি খুলে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আমার সামনে বসল। তারপর সেখান থেকে ব্যান্ডেজ এবং ম্যাক্রোপাস্টার বের করে খাটের উপরে রাখল। পরে আবার দৌড়ে গিয়ে ফ্লোরে পড়ে থাকা শাড়ির সেই আঁচলটা নিয়ে এসে বলল, এই সেভলন তো আছে তোর ঘরে নাকি? হ্যাঁ। সেভলন কোথায় আছে সেটাও দেখিয়ে দিলাম। পরে সে সেটা নিয়ে এসে আমার সামনে বসল। পরে সেই ছেঁড়া শাড়ির আঁচলটাতে হালকা করে পানি আর সেভলন লাগিয়ে আমার ক্ষতগুলোতে ছোঁয়াতে শুরু করল। মেয়েটার আচরণ দেখে মনে হচ্ছে সে আমার বিয়ে করা বাধ্য বউ। এক ধ্যানে তাকিয়ে আছি তার দিকে। কিরে, এভাবে তাকিয়ে কি দেখছিস? আপানকে। আমাকে দেখে কোনো লাভ নেই। আর এখন যা করছি সবটাই ভিতর থেকে করছি, কারণ তোর ভিতরের একটা রূপ আমি দেখেছি আজকে। মানে কি রূপ দেখেছেন? বলছি কি রূপ দেখেছি, কিন্তু তার আগে এটা বল যে তুই এমন বোকাশোকা কেন? আমি বোকাশোকা নই, তবে হ্যাঁ, চঞ্চলতা দেখাতে আমার ভালো লাগে না। তবে বলতে গেলে এক প্রকারের বোকাই আমি। আচ্ছা, এবার বলুন কি দেখেছেন আমার মাঝে? দেখ, আমি তোর বিয়ে করা বউ। যতই হোক না কেন সেই ছেলেকে আমি ভালোবাসি বা সে আমাকে ভালোবাসে। কিন্তু তুই সেরাটা দিয়ে তোর বউকে রক্ষা করার চেষ্টা করেছিস। আমি যাই করি না কেন, বর্তমান সময়ের জন্য আমার একটা বাধ্যতা আছে, যেটা হলো আমার তোর সাথে বিয়ে হয়েছে। আমি অন্য একটা পুরুষকে নিজের শরীর দেখাতে পারি না, যদিও তাকে আমি ভালোবাসি। কিন্তু তুই তোর দিক দেখে পুরোপুরি রক্ষা করেছিস আমায় পরপুরুষের নজর হতে।
আমি শাড়ির আঁচল ছিঁড়ে ফেলায় নিজের শরীর দিয়ে আমার দেহ ঢেকেছিস তুই। আমি সেই সময়ে যতটা বেহায়াপনা করি না কেন, তুই তোর কর্তব্য পালন করেছিস। শুধু তাই নয়, নিশান তোকে এভাবে মারল, কিন্তু তুই তাকে কিছুই করলি না। তুই চাইলে তার শরীফ প্রহার করতে পারতিস, কিন্তু সেটা করিসনি তুই। হয়তো আমার জন্যেই করিসনি, তাই আমারও কিছু কর্তব্য আছে। তোর এই খারাপ সময়ে তোর পাশে থাকা, তোর সেবা যত্ন করা। বিশ্বাস কর, আমি উপর থেকে যতই সেই ছেলের পক্ষ নেই না কেন, আমার ভিতরটা এখন তোকে নিয়ে গর্ব করছে। আজ তুই যেটাই আবদার করবি আমার কাছে, আমি তোকে তাই দিব। সত্যিই দিবেন? হ্যাঁ দিব। বল কি চাই তোর? আমি একটু আপনার বুকে মাথা রাখতে চাই। আয় বুকে আয়। ত্রিধা আমার ক্ষতগুলো ক্লিন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। তারপর বুকটা উজাড় করে দিয়েছে তার বুকে মাথা গুজার জন্য। আমি এই মুহূর্তটাকে মিস করতে চাই না। ত্রিধার বুকে মুখ গুজে দিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। অনেকটা সময় তাকে জড়িয়ে ধরে রেখেছি। হঠাৎ করেই সে বলে উঠল, এই ছেড়ে দে এবার, আর একটু ধরে থাকি না। আর না, তোর সময় শেষ হয়ে গিয়েছে, কারণ তুই আমার কাছে সময় চাসনি। আর তাছাড়া তোর উপকারের প্রতিদান দিতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আমার, কারণ আমার বুকে একমাত্র নিশান মাথা রাখার অধিকার রাখে। ত্রিধার কথা শুনে মুহূর্তের মাঝেই চেহারাটা মলিন হয়ে গেল। তার মানে সে মন থেকে আমায় বুকে টানেনি। আমি তার উপকারে এসেছি, তাই সে আমার একটা আবদার পূরণ করেছে। এসব ভাবতেই যেন গায়ে কাটা দিচ্ছে আমার। কিরে, ছাড়তে বললাম না তোকে? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। ত্রিধাকে ছেড়ে দিয়ে তার সামনে থেকে চলে এলাম, কারণ ভিতরে কি রকমের চাপা কষ্ট অনুভব হচ্ছে তা বলে বুঝাতে পারব না। বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। একটু পর সে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। কষ্টটা আরও দ্বিগুণ হয়ে গেল, কারণ সে এখন হয়তো নিশানের কাছে যাবে। চুপচাপ সেভাবেই বসে আছি বারান্দায়। এক বসায় ঘণ্টা কেটে গেল। হঠাৎ করেই ত্রিধা ফিরে আসলো হাতে একটা প্যাকেট নিয়ে। সে ফিরে এসে আমার হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, ঔষধগুলো কন্টিনিউ করবি? আর একটু রেস্টে থাকবি কয়েকদিন। মনের ভিতরে যত রকমের কষ্ট ছিল, সবটাই উধাও হয়ে গিয়েছে ত্রিধার এখনকার আচরণে। খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু না, আমি এখন নাচব না। আমি সেদিন এই নাচব যেদিন ত্রিধাকে আমি পুরোপুরি পাব। ঘরের মাঝেই কয়েকটা দিন কেটে গেল। পুরোপুরি বেড রেস্টে ছিলাম আমি। এই কয়েকটা দিন ত্রিধা আমার সাথে একদম খারাপ আচরণ করেনি, আমার কেয়ার করেছে সব সময়ে। আজ একটু সুস্থতা অনুভব করছি। বিছানা ছেড়ে উঠে রুমের মাঝেই হাঁটা চলা করছি। তখনই ত্রিধা এসে বলে, এই বাজারে যেতে পারবি? আসলে এই কয়দিন তো বাহিরের খাবার খেয়েছিস। আজ যদি পারিস একটু বাজার করে আনো, আমি রান্না করব। বাহিরের খাবার আর মুখে উঠছে না আমার। আচ্ছা। বাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে বাজারে চলে গেলাম। মনটা আজ সেই রকমের ফুরফুরা, কারণ ত্রিধার মাঝে অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। সে হয়তো ধীরে ধীরে আমার মায়ে পড়ছে। আর তাছাড়া সে আজ রান্না করবে নিজের হাতে। এই ফার্স্ট আজকেই হয়তো তার হাতের রান্না খাবো আমি। দুহাত ভরে বাজার করে বাসায় নিয়ে গেলাম। সে নিজের হাতে আজ রান্না করেছে। খাবারের টেবিলে বসে আছি। সে নিজের হাতে আমার প্লেটে খাবার তুলে দিল।
আমি খুশিতে সবটাই গপগপ করে খেয়ে ফেললাম। রাতের বেলায় খেয়ে দিয়ে সোফায় শুয়ে আছি, কারণ এতদিন অসুস্থ থাকায় খাটে শোয়ার অনুমতি ছিল। এখন তো সুস্থ। আজ থেকে আবারও সেই সোফায় বা ফ্লোরে বিছানা করে ঘুমোতে হবে। কিন্তু সে রুমে আসতেই আমাকে অবাক করে দিল। এই তুই সোফায় কি করছিস? খাটে এসে ঘুমা। ত্রিধার কথা শুনে এক লাফ দিয়ে খাটে চলে গেলাম। সে আমার লাফিয়ে যাওয়া দেখে মুচকি একটা হাসি দিয়ে আমার পাশে এসে শুয়ে পড়ল। ভিতরে এতটা খুশির জোয়ার বইছে যে রাতের বাজে 3টা, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি ত্রিধার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি। তবে ত্রিধা সেই বহুকাল আগেই ঘুমিয়ে গেছে। ত্রিধার সেই ঘুমন্ত চেহারাটা বরাবরের মতোই আমার ভিতরটাকে নাড়িয়ে দেয়। কিন্তু আজ কেন জানি ইচ্ছে করছে ত্রিধার গালে কপালে আলতো করে কয়েকটা চুমু দিতে, কিন্তু সাহস করতে পারছি না। যদি আবার খারাপ কিছু ঘটে। পরক্ষণেই মনে হলো সে তো বহুকাল আগেই ঘুমিয়ে গেছে। চুমু খেলে হয়তো সে টেরই পাবে না। ভাবনাটাকে বাস্তবে রূপ দিলাম। ত্রিধার গালের কাছে ঠোঁট নিয়ে গিয়ে আলতো করে একটা চুমু বসিয়ে দিলাম। আর তৎক্ষণাৎ সে খাট থেকে উঠে বসে গেল। আর এক হাত নিচের দিকে এগিয়ে নিয়ে গিয়ে ঘরে পরনের যেই জুতা জোড়া আছে সেটা উঠিয়ে নিয়ে আমার গালের মধ্যে মেরে দিল। আমি থতমত খেয়ে গেলাম। আমি জানতাম তুই এমনটাই করবি। তোর জন্য জুতোর বাড়িটাই প্রাপ্য। সত্যি তুই নিচু মনের একজন মানুষ। প্লিজ আপনি ভুল বুঝিয়েন না আমার। আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোর মতন আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই জুতোর বাড়িগুলো দিয়েছি। তবে তোর দোষ নেই। দোষটা আমার এই যে তোর মতন ছোট লোককে এতদিন আমি সহ্য করেছি। কিন্তু এখন আর না। আর এক মুহূর্তের জন্যেও তোকে আমি সহ্য করব না। ত্রিধা বালিশ উল্টিয়ে সেটার ভেতর থেকে একটা খাম আকাশকে ধরিয়ে দেয়। নে এই খামটা খুল। ত্রিধার কথা মতন খামটা হাতে নিয়ে খুললাম। পরে সেই খামের ভিতরে থাকা কাগজটার দিকে নজর পড়তেই আমার সমস্ত শরীর কাঁপা দিয়ে উঠল। কারণ খামটার ভিতরে রয়েছে ডিভোর্স লেটার। ত্রিধার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে কোনো লাভ নেই। কারণ তোর মতন ছোট লোকের সাথে আমি কোনো দিন ও সংসার করব না। আর সেখানে আমার তো একজন ভালোবাসার মানুষ রয়েছে। তাকে ছেড়ে তোর সাথে ভুলেও না। কিন্তু এতদিন ভালো ব্যবহারের কারণ হচ্ছে সেদিন তোর জন্য ঔষধ আনতে গিয়ে নিশানের সাথে পাকাপোক্ত কথা বলে এসেছিলাম যে তোর সাথে আমি আর বেশি দিন সংসার জীবনে থাকব না। তুই একটু সুস্থ হলেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব আমি। কারণ সেদিন তুই তোর গৃহিণীর সম্মান রক্ষা করতে গিয়ে মার খেয়েছিস, যেটার জন্য আমার নিজের ভিতরে অনুশোচনা হয়েছে। তাই এতদিন ভালো ব্যবহার করেছি তোর সাথে। তবে এখন তোকে ছাড়ার সময় চলে এসেছে। এবার চললাম সবকিছু গোছাতে হবে। ত্রিধা খাট থেকে উঠে যায়। ত্রিধা প্লিজ এমনটা করিও না। তোমায় আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমার এই কয়দিনের ভালো ব্যবহারে আরও ফুরবল হয়ে পড়েছি তোমার উপরে। আমার তোমাকে চাই ত্রিধা। প্লিজ তুমি আমায় ছেড়ে নিশানের কাছে যেও না। এই ছোটলোক একদম আটকাতে আসবি না আমাকে। কোনো সাহসে আমায় ফোর্স করিস থাকার জন্য? তোর মাঝে এমন কি আছে যেটার জন্য তোর কাছে থাকব আমি? কি আছে? হ্যাঁ, না আছে অঢেল সম্পত্তি, না আছে আমার চাহিদা পূরণ করার ক্ষমতা। পুরোপুরি অস্তিত্বহীন মানুষ তুই। ত্রিধা যেটুকুই আছে তুমি ছেড়ে গেলে সেটুকুই মুছে যাবে। ত্রিধার তোমার পায়ে ধরছি, প্লিজ আমায় ছেড়ো না।
আকাশ ও খাট ছেড়ে উঠে ত্রিধার পায়ে ধরে বসে তার ভালোবাসা টিকাতে। কিন্তু ত্রিধার তাতেও মন গলে না। সে আরও চটে যায় আকাশের উপরে। দেখ, বাড়াবাড়ি করিস না, কিন্তু আমার কিন্তু চরম পর্যায়ে রাগ উঠছে। এখন কিন্তু জুতো দিয়ে মেরে তোর গালের সব কয়টা দাঁত আমি ফেলে দিব। ত্রিধা, তুমি যদি তা করে শান্তি পাও তাহলে তুমি তাই করো। তবুও আমার তোমাকে লাগবে। আমি তোমার জন্য সব রকম কষ্ট স্বীকার করতে রাজি। আমি তোমার চাহিদা পূরণ করার জন্য আরও দ্বিগুণ মেহনত করব দরকার হলে। তাও এভাবে মাঝপথে আমাকে সাগরে ভাসিয়ে দিও না। তুই আসলেই একটা ছেচরা। তোকে মুখের কথায় হবে না, তোকে হাতে বুঝাতে হবে। ত্রিধা আকাশ থেকে নিজে পা ছাড়ানোর জন্য তার হাঁটু দিয়ে আকাশের ঠোঁটের সেই ক্ষতস্থানে আঘাত করে বসে। আর সাথে সাথে আকাশ তাকে ছেড়ে দেয়। কিন্তু ত্রিধা আকাশের ঠোঁটে আঘাত করেই চুপ হয়ে যায়নি, বরং এর পরপরই তার শরীরে সজোরে কয়েকটা লাথি মারে ত্রিধা। যেই লাথি খেয়ে আকাশ মাটিতে উপর হয়ে পড়ে যায়। আর ত্রিধা অন্য রুমে চলে যায়। সে তার জিনিসপত্র প্রায় গুছিয়ে রেখেছে। বাকি কিছু জিনিস বাকি আছে গোছানো বাকি। সেসব কিছু গুছিয়ে সকাল হলেই সে চলে যাবে। আর অন্যদিকে আকাশ সেভাবেই মাটির উপরে পড়ে আছে। সে তার ভালোবাসা টিকাতে এতটা নিচে নামল, তাতেও তার কাজ হল না। আসলেই আমি ব্যর্থ একজন মানুষ। আমাকে দিয়ে দুনিয়ার কোনো কাজ এই হবে না। ছোটকালেই বাবা মারা যায়। তার কিছুদিন পর বাবার শোকে মাও দুনিয়ার মায়া ত্যাগ করে আমায় এতিম করে দিয়ে চলে যায়। তারপর থেকেই লাথি গুঁতো খেয়ে এর বাড়ি ওর বাড়িতে বড় হয়েছি। সেই তখন থেকেই সেভাবে কোনো সুখ পাইনি। যাও পেয়েছি, আজ সেও আমায় ছেড়ে চলে যাচ্ছে। আজ হয়তো এই পৃথিবীতে আমিই একজন মানুষ যার জীবনে আগে পড়ে সুখ নামক কোনো চিহ্ন বলতে নেই। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমি ঠিক একইভাবে চার দেওয়ালের মাঝে উপর হয়ে পড়ে আছি। তখনই ত্রিধা তার ব্যাগ স্যাগ গুছিয়ে রুম থেকে বের হয়ে এলো। তারপর আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগল, এই ছোটলোক চললাম আমি। আজকের পর যেন তোর এই চেহারা নিয়ে আমার সামনে আর কখনো না আসিস। অবশ্য আসতে পারবি না, কারণ আসার মতন সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। আর শোন, ডিভোর্স পেপারে আমি সাইন করে রেখেছি আগ থেকেই। তুই ও সেটাতে সাইন করে আমায় এই জঘন্য সম্পর্ক থেকে মুক্ত করে দিবি। তারপর ত্রিধা আকাশকে ফেলে রেখে নিজের ব্যাগপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এদিকে আকাশ মরা লাশের মতন শুয়ে শুয়ে কাঁদছে। আর মনে মনে নিজেকে ধিৎকার দিচ্ছে। আসলে আমার ভাগ্যের দোষ সবটাই। না হয়তো আমার জীবনে এমন কাল নেমে আসতো না। এই দুনিয়ার বুকে এতিমদের ইচ্ছার কোনো দাম নেই। আজ ত্রিধার মতন আমার মা বাবা থাকলে সবাই আমাকে মূল্যায়ন করত। কারণ তিনারা আমাকে এভাবে ছেড়ে দিতেন না মাঝপথে। তারা আমাকে দুনিয়ার বুকে চলার জন্য যোগ্য মানুষ বানিয়ে দিতেন। তখন আর আমায় কেউ এভাবে তুচ্ছ করে কথা বলার মতন সাহস করত না। আজ তারা দুনিয়ার বুকে বেঁচে নেই বলেই আমার এমন দুর্দশা। আজ তারা দুনিয়ায় বুকে বেঁচে নেই বলেই মানুষের কাছে আমার অপমানিত হতে হয়। তবে আফসোস করব না আর নিজেকে নিয়ে। যে যেভাবে পারুক আমায় নিয়ে খেলা করে বেড়াক। আমার তো মন নেই। দুনিয়ার কোলাহল আমায় তার ইচ্ছে মতন ব্যবহার করুক। আর আপত্তি করব না কখনো। আকাশ ফ্লোরে শুয়ে শুয়ে পাগলের মতন বকবক করতে থাকে। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। কিন্তু আকাশ সেই একইভাবেই মাটিতে পড়ে আছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আর ঠিক সেই সময় মাটিতে থেকে উঠে দাঁড়িয়ে যায়।
তারপর সোজা গিয়ে পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলে পরে সেখান থেকে একটা বক্স বের করে ধ্রাম্মম করে মাটিতে ছুঁড়ে মারে। সাথে সাথে বক্সটা খুলে গিয়ে তার ভিতরে থাকা পয়সাগুলো বের হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর তখন সে বক্সটার দিকে তাকিয়ে বলতে থাকে, এই কুটিরের স্বপ্ন কোনো দিন পূরণ হবার নয়। তাহলে এই স্বপ্ন বুননে কিসের উপকারিতা আমার জন্য? নেহায়েত কোনো উপকারিতাই নেই। তাই আজ সবটুকু স্বপ্ন মাটিতে পুঁতে দিব। যেদিন ত্রিধার সাথে বিয়ে করার বিষয়টা নিয়ে তার বাবা আমার সাথে কথা বলে, সেদিন থেকে এই বাক্সটার মাঝে আমাদের ফিউচারের জন্য মুঠো মুঠো করে কিছু টাকা একত্রে করেছিলাম। কিন্তু আজ তার কোনো প্রয়োজন নেই। আজ এই কিছু সংখ্যক টাকা নিজের প্রয়োজনে খরচ করব। তারপর ফ্লোর থেকে সমস্ত পয়সা উঠিয়ে পকেটে ভরে নিলাম। পরে ঘর থেকে বের হয়ে সোজা চলে গেলাম আধার নগরীতে, যেখানে কালো জিনিসের ব্যবসা হয়। সেখানে গিয়ে কয়েকটা কাচের বোতল কিনে নিয়ে আসলাম। আজ মনের সমস্ত যন্ত্রণাগুলো দূর করে দিব বোতলের ভিতরে থাকা নৈশাক্ত পানি পান করে। বোতলগুলো নিয়ে আমার সেই প্রিয় জায়গা ব্রিজ সেখানে চলে গেলাম। তারপর একে একে করে বোতলের ঢাকনা খুলে সব কয়টা বোতলের বিষাক্ত পানি নিজের দুর্গন্ধময় মুখের ভিতরে ঢেলে দিলাম। যেই মুখ থেকে এখনো কাঁচা রক্তের ঘ্রাণ বেরোচ্ছে। দেখুন নিজের শরীরটাও কত বড় মাপের পাষাণ। সেই সকালে ত্রিধা হাঁটু দিয়ে ঠোঁটে আঘাত করেছে, অথচ এখনো রক্ত পড়ছে সেই ক্ষত থেকে। নিজের শরীরটাও আজ নিজের সাথে বেইমানি করছে। এর মাঝেই বিষাক্ত পানিগুলো পেটের ভিতরে গিয়ে তার কার্যক্রম শুরু করে দিয়েছে। সারা শরীর ঢুলছে আমার। তার উপরে হাত পাও জ্বালাতন করতে শুরু করেছে। এতটা অস্থির লাগছে নিজের ভিতরে যা বলে বুঝাতে পারব না। তখনই মনে পড়ল ত্রিধার কথা। সাথে সাথে নিজের শরীরটাকে অনেক কয়টা থ্রেট করলাম। এই যে শরীর, ত্রিধার দেওয়া কষ্টের তুলনায় এখনের কষ্টটা একদম সর্ষে দানার মতন। তাহলে এতটা হাইপার কেন হচ্ছিস? সেই কষ্ট যেহেতু সহ্য করতে পেরেছিস, তাহলে এটাও সহ্য করতে পারবি। সারারাত ব্রিজের উপরে বসে বসে কাটিয়ে দিলাম। এভাবেই কালো দুনিয়ায় পা পড়ল আমার। সেই রাতের পর থেকে রোজ রাতের বেলায় কাচের বোতল নিয়ে ব্রিজে বসে থাকা আমার অভ্যাস হয়ে গিয়েছে। এভাবেই এক রাতে কাচের বোতল হাতে নিয়ে ব্রিজের উপরে বসে আছি। তখনই ব্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী রমণীর দিকে নজর পড়ল। সেও আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে বড় বড় কদম দিয়ে আমার সামনে চলে আসে। আর আমাকে কিছু ভাবার সুযোগ না দিয়ে আমার হাত থেকে বোতলগুলো কেড়ে নিয়ে সব কয়টা বোতল পানিতে ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটার কাণ্ড দেখে ইচ্ছে করছে মেয়েটাকে তুলে সেই বোতলগুলোর মতন করে ফিক্কা দিয়ে ব্রিজের উপর থেকে ফেলে দেই। এই মেয়ে কি সমস্যা আপনার? আমার জিনিসগুলো আপনি নদীতে ছুঁড়ে মারলেন কেন? মেয়েটা আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সোজা আকাশের গায়ের উপরে ঢুলে পড়ে। মেয়েটার কাণ্ড দেখে ইচ্ছে করছে মেয়েটাকে তুলে সেই বোতলগুলোর মতন করে ফিক্কা দিয়ে ব্রিজের উপর থেকে ফেলে দেই। এই মেয়ে কি সমস্যা আপনার? আমার জিনিসগুলো আপনি নদীতে ছুঁড়ে মারলেন কেন? মেয়েটা আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সোজা আকাশের গায়ের উপরে ঢুলে পড়ে। কি হলো, কথা কানে যাচ্ছে না আপনার? আপনি আমার জিনিসগুলো ওভাবে নদীতে ফেললেন কেন? আর কি চাই আপনার আমার কাছে? কি চাই বুঝেন না? না বুঝি না, বুঝিয়ে বলুন। আমার আপনাকে চাই। মানে হলো আমি একজন প্রস্টিটিউট। কাস্টমারের তালাশে বের হয়েছি। তো শেষমেশ পেয়েও গেলাম। আপনিও হয়তো আমার মতন কারোর তালাশ করছিলেন।
এই মেয়ে একদম ফালতু কথা বলবেন না। আমি কারোর তালাশ করছি না। আরে আরে আপনি রেগে যাচ্ছেন কেন? তো রাখবো না তো কি করব? আচ্ছা আমি কি বলি সেটা আগে শুনুন। আপনি আমায় আপনার সাথে বাসায় নিয়ে চলুন। পরে আপনার যা ইচ্ছে হয় আমার সাথে করতে পারবেন। যেভাবে ইচ্ছে হয় আমাকে ব্যবহার করতে পারবেন। পরে আমার রেট থেকে আপনার যেটুকু জিনিস নষ্ট করেছি সেটুকুর দাম মাইনাস করে বাকিটুকু দিলেই আমার চলবে। মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম। কি বলছে মেয়েটা এসব? কারণ মেয়েটাকে দেখে কোনো অংশেই পতিতার মতন লাগছে না। গায়ের রং ধবধবে সাদা। চেহারার মাঝে অসাধারণ রকমের এক মায়া ফুটে উঠেছে মেয়েটার। যে কেউ প্রথম দেখাতে নিমিষেই মেয়েটার মায়ে পড়ে যাবে। আর সেই মেয়ে এসে কিনা কাস্টমারের তালাশ করছে। কি হলো, এত কি ভাবছেন? নিয়ে চলুন আমায় আপনার সাথে। বুকের ভিতরে ধূপধূপ করছে। মেয়েটাকে প্রথম দেখাতেই যেন ভিতরে কেমন এক ধরনের তুফান বইতে শুরু করেছে। কিন্তু মেয়েটার পেশা শোনার পর কেমন যেন এক ধরনের লাগছে। মেয়েটার কথার প্রত্যুত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না। দেখুন আসলে আমার কাছে টাকা নেই। তবে একেবারে নেই বললেই ভুল হবে। আছে কিছু টাকা, যেটুকু দিয়ে আমি প্রতিদিন বিষাক্ত পানি কিনি। সো আপনাকে কোথাও নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে। আপনি আমায় ফ্রিতেই নিয়ে চলুন। সারারাত যা খুশি হয় আপনি আমার সাথে করিয়েন। পরে সকাল হলে না হয় আমায় ছেড়ে দিন। না না, এটা হয় না। আপনি টাকা ছাড়া কেন আমার সাথে যাবেন? আরে আপনি এত বোকা কেন বলুন তো? যেখানে মানুষ ফায়দা লুটে নেয়, আর সেখানে আপনি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন। না না, আমি ফ্রিতে কিছু গ্রহণ করি না। সো আপনি চলে যান। আর অন্য কোথাও গিয়ে কাস্টমারের তালাশ করেন। না, আমি আপনার সাথেই যাব। আপনিই আমাকে বাসায় নিয়ে যাবেন। কারণ আপনার জিনিস নষ্ট করেছি আমি। সো ফ্রিতে হলো কোথায়? এক প্রকারের টাকা ব্যয় করেই নিয়ে যাচ্ছেন আপনি আমায়। মেয়েটার কথা শুনে চুপ হয়ে গেলাম। তাক লাগিয়ে দিয়েছে সে আমাকে। কারণ সে আমার কথাতেই আমাকে আটকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে চলুন। সেই রাতে আর রসালো পানি পান করা হলো না। আজ রাতে নতুন কোনো নেশা পান করব। মেয়েটাকে নিয়ে সোজা বাসায় চলে এসেছি। সে বাসায় আসতেই আমাকে জিজ্ঞেস করল, এই যে আপনার ওয়াশরুমটা কোথায়? আমি হাতের ইশারায় দেখিয়ে দিলাম। আর সে তার সাইড ব্যাগটা নিয়েই ওয়াশরুমের ভিতরে চলে গেল। আর আমি গিয়ে সোফার উপরে বসে পড়লাম। ভিতরে সেই যে তুফান বইছে, যা থামার নাম গন্ধই নেই। কেমন যেন এক ধরনের ভ্রমের মধ্যে চলে গেলাম। যেই ছেলে কিনা কখনো কোনো নারীর দিকে চোখ তুলেও তাকায়নি, সেই ছেলেই কিনা আজকে একটা পতিতাকে ঘরে তুলে এনেছি শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য। এসব নিয়ে ভাবছিলাম, হঠাৎ এই মেয়েটা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মেয়েটার বর্তমান অবস্থা দেখে আমার হুঁশেই যেন উড়ে গেল। একটু আগে সে সেলোয়ার কামিজ পরা ছিল, কিন্তু এখন সে সেসব পরিবর্তন করে শাড়ি পরে এসেছে। শাড়ি পরা মেয়েদের উপরে কেমন যেন এক ধরনের নেশা কাজ করে আমার। তার উপরে মেয়েটা চুল থেকে টুপটুপ করে পানি চুইয়ে পড়ছে। তার মানে মেয়েটা গোসল করে এসেছে। মেয়েটার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? মেয়েটার কথার জবাব না দিয়ে শুধু একটা কথা বললাম, পড়ি। মানে কি? না না, কিছু না।
কিছু না হলেই ভালো। আচ্ছা আসুন এবার আপনি আপনার কাজ শুরু করুন। সোফা ছেড়ে উঠে মেয়েটার কাছে চলে গেলাম। সে সাইড ব্যাগটা খাটের একপাশে রেখে দিল। আমি তার কাছে যেতেই সে আমায় তার দুহাত দিয়ে আঁকড়ে জড়িয়ে ধরল। সে আমার শরীরে স্পর্শ করার সাথে সাথেই কয়েক হাজার বোল্টের একটা শকট খেলাম। এই জীবনের প্রথম কোনো মেয়ের এতটা নিকটে এসেছি আমি। মেয়েটা আমার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। জি বলুন। বলছি তার আগে আপনি আপনার দুহাত আমার কোমরে রেখে ভালোভাবে জড়িয়ে ধরুন। মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম। নার্ভাস লাগছে কেমন যেন এক ধরনের, কিন্তু সেটা আমি মেয়েটাকে বুঝতে দিলাম না। মেয়েটার কথা মতন দুহাত তার কোমরে রেখে তাকে জড়িয়ে ধরেছি। এবার বলুন, আচ্ছা আপনি এত কষ্ট বুকের ভিতরে জমিয়ে রেখে দুনিয়ার বুকে বসবাস করছেন কি করে? মানুষ চাইলে সব কিছুই পারে, কিন্তু আপনি বুঝলেন কি করে সেটা, যে আমার মনে বিশাল পাহাড় সমান কষ্ট লুকিয়ে আছে? কারণ আপনি আপনার চোখ পড়ে নিয়েছি। তাছাড়া আপনার কাজকর্ম আমায় সেসব বুঝিয়ে দিয়েছে। দেখুন মানুষ নেশা করে দুই সময়ে বা দুই কারণে। এক, বাবার অঢেল টাকা থাকায় ছেলে বিগড়ে গিয়ে নেশা করে। দুই, কেউ যখন তাকে অতিরিক্ত পরিমাণে কষ্ট দেয় তখন সে এমন পথ বেছে নেয়। কিন্তু আমার প্রথম কথাটা আপনার জন্য নয়। কারণ আপনার অবস্থা দেখে বুঝে নিয়েছি আমি যে আপনার বাবার অঢেল সম্পত্তি নেই যে আপনি বিগড়ে যাবেন। এর মানে হলো কেউ আপনাকে অধিক পরিমাণে কষ্ট দিয়েছে। মেয়েটার মুখে এমন যুক্তি শুনে চোখ থেকে আপনা আপনি পানি ঝরতে শুরু করল। আর ঠিক তখনই মেয়েটা আমায় অবাক করে দিল। সে তার কোমল ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। মেয়েটার কাণ্ড দেখে আমি যেন আর নিজের মাঝে নেই। বেশ কিছুক্ষণ সে আমার ঠোঁট জোড়া নিজের অধীনে করে রাখে। পরে বলে, এই যে খাটে চলুন। মেয়েটার কথা মতন তার সাথে খাটে গিয়ে বসলাম। আর সে কোনো কথা ছাড়াই বুক থেকে ওড়না ফেলে দিয়ে নিজ থেকে খাটে শুয়ে পড়ল। তখনই তার ধবধবে সাদা পেটের দিকে আমার নষ্ট চোখ জোড়ার নজর পড়ে। নিন শুরু করুন। আজ আপনাকে বিন্দু পরিমাণ বাধা আমি দিব না। আপনার যা ইচ্ছে হয় করুন আমার সাথে। আমায় ব্যবহার করে আপনার ভিতরের সমস্ত কষ্ট দূর করুন আপনি। দরকার হয় সারা রাত আপনার আচরণে সাড়া দিব আমি। আজ রাতে আমার শরীর থেকে যতটা তৃপ্তি আপনি নিতে পারেন নিন। মেয়েটার কথা শুনে হাত পা গিরগির করে কাঁপছে আমার। আমি চুপচাপ খাটের উপরে বসে আছি। মেয়েটা আমার নীরবতা দেখে সে নিজেই আমাকে টেনে তার কাছে নিয়ে গেল। এই পাগল কি এমন ভাবছেন বলুন তো? এত ভাবার কি আছে? আমি তো বললাম আপনার সমস্ত রাগ অভিমান বা কষ্ট যাই আছে সবটাই আপনি আমার মাঝে কনভার্ট করে দিন। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মেয়েটার শরীরের মোহে পড়ে গেলাম। সর্বপ্রথম তার সেই ধবধবে সাদা পেটের উপরে নিজের দুহাত দিয়ে স্পর্শ করতে লাগলাম। তারপর ধীরে ধীরে আমার ঠোঁট জোড়া তার পেটের সামনে নিয়ে গিয়ে চুমু খেতে শুরু করলাম। মেয়েটা আমার স্পর্শে কেঁপে উঠছে। অন্যদিকে আমার ভিতরে বইতে থাকা তুফান যেন আরো প্রবলভাবে বইতে শুরু করল। কেমন যেন এক ধরনের লাগছে মেয়েটাকে স্পর্শ করার পর। ভিতরে ভিতরে খালি একটা কথাই বাড়ি খাচ্ছে যে আমি আমার পুরুষত্ব অন্যায়ভাবে কাউকে বিলিয়ে দিচ্ছি। সাথে সাথে মেয়েটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। এই যে কি হলো আপনার? আপনি উঠে পড়লেন কেন? আমার ভালো লাগছে না এসব।
তাহলে আপনার টাকা যে আমি নষ্ট করলাম সেসবের জরিমানা আমি কি করে দিব? আমার কাছে তো টাকা নেই। মেয়েটার কথা শুনে তৎক্ষণাৎ একটা বুদ্ধি এলো মাথায়। তুই মেয়েকে আমি ব্যবহার না করলে কি হবে? তোকে তো আমি এত সহজে ছাড়ছি না। তোর থেকে সবটা উসুল করে নিব আমি। আপনি খাট ছেড়ে উঠুন। মেয়েটা আকাশের কথায় খাট ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। জি বলুন। আমার অনেক খিদে পেয়েছে। রান্নাঘরে গিয়ে আমার জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসুন। আকাশের কথা শুনে মেয়েটা খিটখিট করে হেসে দেয়। কি হলো, হাসছেন কেন? হাসছি সেই পোড়া কপাল মেয়েটার কথা ভেবে, যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আপনার মতন মানুষের মূল্য সেই মেয়ে দিতে পারেনি। তার কপালে ভয়ঙ্কর রকমের দুঃখ আছে। প্লিজ বাদ দিন ওর কথা। আচ্ছা ঠিক আছে। তবে বলুন কি খাবেন আপনি? আপনার মন মতন কিছু একটা করে নিয়ে আসুন। রান্নাঘরে সবকিছুই রেডি করা আছে। আচ্ছা ঠিক আছে। মেয়েটা শাড়ি ভালোভাবে ঠিক করে রান্নাঘরের দিকে হাঁটা দিল। আবার পিছন থেকে ডাক দিলাম মেয়েটাকে। এই যে। জি। খাবার কিন্তু আমার একার জন্য বানাবেন না। আমরা দুজন খেতে পারি মতন করে খাবার বানাবেন। আচ্ছা ঠিক আছে। আকাশের কথা শুনে মেয়েটা মুচকি একটা হাসি দিয়ে রান্নাঘরে চলে গেল। এদিক আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার কথা ভাবছে। ইস, যদি মেয়েটা প্রস্টিটিউট না হতো। মেয়েটার গায়ের রং আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে যে সে কোথাও গিয়েই ঠেকত না। কিন্তু কারণে যে সে এই পথে নেমে এসেছে তা আল্লাহ ভালো জানে। অনেকটা সময় মেয়েটার এসব ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে কেটে গেল, কিন্তু মেয়েটা এখনো আসছে না। সেই কবে গেছে রান্নাঘরে? না একটু গিয়ে দেখি। ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি মেয়েটা আপন মনে রান্না করছে। কিন্তু মেয়েটাকে পিছন থেকে দেখে ভিতরে অন্য একটা ফিলিং কাজ করছে। মনে হচ্ছে যেন মেয়েটা আমার ঘরের বউ। চুল ছেড়ে দিয়ে রান্না করছে। তার চুল এখনো পুরোপুরিভাবে শুকোয়নি। ইচ্ছে করছে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে তার ভেজা চুলে মুখ গুজে দেয়। যেই ভাবা সেই কাজ। নিজের ইচ্ছেটাকেই প্রাধান্য দিলাম। পিছন থেকে গিয়ে মেয়েটার কোমরে দুহাত রেখে তাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলে মুখ গুজে দিলাম। তখনই মেয়েটা বলে উঠল, এই যে বর, রান্না করার সময় এভাবে দুষ্টুমি করলে রান্না করব কি করে বলো তো? মেয়েটার কথা শুনে বিশাল রকমের একটা ঝাটকা খেলাম। কি বলছে মেয়েটা? আমি তার বর মানে? কে এই মেয়ে? মেয়েটার কোমরে দুহাত রেখে তাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলে মুখ গুজে দিলাম। তখনই মেয়েটা বলে উঠল, এই যে বর, রান্না করার সময় এভাবে দুষ্টুমি করলে রান্না করব কি করে বলো তো? মেয়েটার কথা শুনে বিশাল রকমের একটা ঝাটকা খেলাম। কি বলছে মেয়েটা? আমি তার বর মানে? কে এই মেয়ে? এই যে কি সব বলছেন আপনি? বর মানে কি? মানেটা তো আপনি ভালো করেই জানেন। আমি তো আগেই বলেছি যে আমি আপনার মন পড়ে নিয়েছি। আপনার ভিতরে এখন অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আপনার মনে হয়েছে যে আপনার বিয়ে করা বউ রান্নাঘরে রান্না করছে, আর আপনি এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন। তাই আপনার আচরণে সাড়া দিলাম। আর সেই ইচ্ছে বা অনুভূতিটা শুধু আপনার মনে কেন, সমস্ত পুরুষের মনেই জাগে। যে তার অর্ধাঙ্গিনী তার শাড়ির আঁচল কোমরে গুজে তার উস্খুস্কো চুলগুলো ছেড়ে দিয়ে রান্না করবে। আর তার প্রিয় স্বামী এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার সাথে কিছুটা খুনসুটি করবে। তাই আমি আপনার ইচ্ছেটা পূরণ করার জন্য বর বলে ডেকেছি।
প্লিজ আপনি এতে কিছু মনে করবেন না। কি বলাবো ভেবে পাচ্ছি না। বাকরুদ্ধ হয়ে গেলাম মেয়েটার কথা শুনে। খুব কড়াভাবে একটা আফসোস হচ্ছে মেয়েটাকে নিয়ে মনের ভিতরে। ইস, মেয়েটা যদি এমন পথে নেমে না আসতো, মেয়েটা যদি এমন জঘন্য পথ ধরে না চলত। এসব নিয়ে আফসোস করছি, আর তখনই মেয়েটা আবার বলে ওঠে, এই যে, আপনি কি রাগ করলেন আমি বরবলায়? রাগ করিনি, তবে তোমায় নিয়ে খুব আফসোস হচ্ছে। সরি, আপনাকে নিয়ে খুব আফসোস হচ্ছে। আরে সমস্যা নেই, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আর কি কারণে আফসোস হচ্ছে? আচ্ছা, তুমি করেই বলছি। আর আফসোস হচ্ছে তুমি যদি এই আধার দুনিয়ায় নেমে না আসতে, তাহলে কতই না ভালো হতো। কোনো কালো দুনিয়ার মেয়ের ভিতরটা যে এতটা সুন্দর, তা তোমাকে না দেখলে কখনোই জানতে পারতাম না। কি করব বলেন, পরিস্থিতি আমায় এই পথে নিয়ে এসেছে। আচ্ছা, বাদ দিন এখন ওসব কথা। আপনার খাবার হয়ে গিয়েছে, চলুন খাবারগুলো খেয়ে নিন। আমি খাবারগুলো টেবিলে সাজিয়ে দিচ্ছি। মেয়েটার কথা মতন টেবিলে গিয়ে বসলাম। সে খাবার রেডি করে টেবিলের সামনে এনে হাজির করল। নিন, খেয়ে নিন। তুমিও বসো আমার পাশে। আরে না, না, আপনি খেয়ে নিন। আপনি খাওয়ার পর বাঁচলে না হয় পরে আমি খাব। কথা একদম কম। পাশে এসে বসো আমার। জি। বাধ্য মেয়ের মতন পাশে এসে বসল সে। আমি খাবার বেড়ে নিয়ে তার প্লেটেও খাবার তুলে দিলাম। তারপর দুজনে খেতে শুরু করলাম। খাওয়ার মাঝপথে হঠাৎ নজর পড়ল মেয়েটার খাওয়ার দিকে। সে ছোট ছোট লোকমা দিয়ে খাবার খাচ্ছে। তার খাওয়ার স্টাইল দেখে থ হয়ে গেলাম। একটা মানুষের খাওয়ার ধরন ও যে এতটা সুন্দর হয়, তা এই মেয়েটাকে না দেখলে বুঝতেই পারতাম না। একদম পরিপাটি করে খাবার খাচ্ছে। আমি নিজের খাওয়া বাদ দিয়ে মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। হঠাৎ এই সে খাবার রেখে মাঝপথে উঠে গেল। এই মেয়ে কি হয়েছে? আর খেতে ইচ্ছে করছে না। শোনো, কেউ খাবার নষ্ট করা সেটা আমার পছন্দ নয়। আর তাছাড়া তুমি এখান থেকে গিয়ে কখন খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সো খাবার সবটা শেষ করেই উঠো। আচ্ছা। মেয়েটা চুপচাপ আবার টেবিলে বসে খেতে শুরু করল। আচ্ছা শোনো, তোমায় একটা কথা জিজ্ঞেস করার ছিল। জি বলুন। তোমার নামটা কি সেটাই জানা হলো না। ওহ, আমার নাম হচ্ছে মালতী। আপনার? আমার আকাশ মাহমুদ। আচ্ছা, এবার খেয়ে নাও। তারপর আমিও খেতে শুরু করলাম। খাবার শেষ করতেই মেয়েটা প্লেন নিয়ে ধুতে চলে গেল। আর এদিকে আমি বিছানায় এসে উঠেছি। একটু পর সে কাজ শেষ করে আমার সামনে এসে দাঁড়ায়। তার ভাবভঙ্গিমা দেখে বুঝতে পারলাম কিছু বলতে চায় মেয়েটা। কিছু বলবে মালতী? আপনি কি আমার সাথে আর কিছু করবেন না? হুম, করব তো। তার আগে খাটে এসো তুমি। জি, আসছি। মেয়েটা আমার কথা শুনে খাটে এসে বসল। শোনো, একদম চুপচাপ ঘুমিয়ে পড়বে এখন। মানে হলো তুমি এখন চুপচাপ আমার পাশে এসে ঘুমাবে। আর আমিও তোমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ব। আকাশের মুখে এমন কথা শুনে মালতী হা করে তাকিয়ে আছে আকাশের দিকে। এই মেয়ে এভাবে তাকিয়ে আছো কেন? মশা ঢুকে যাবে গালে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আরে একদম নিরদ্বিধায় কথা বলো। জানেন, আমারও না একটা স্বপ্ন ছিল যে আমার একজন মনের মানুষ হবে, যে কিনা হুবহু আপনার মতন হবে।
তার প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে থাকবে খুনসুটি আর ভালোবাসা মাখানো, যে কিনা সবসময় শাসন আর ভালোবাসা দিয়ে আমায় আগলে রাখবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাগ্য আমায় এই জঘন্য পথে নামিয়ে দিল। মালতী, তুমি এসব নিয়ে একদম মন খারাপ করো না। দেখবে আল্লাহ একদিন না একদিন ঠিকই তোমার উপরে সহায় হবেন। কারণ যার ভিতরটা এতটা সুন্দর, আমার মনে হয় না আল্লাহ তাআলা তাকে কখনো ঠকাবেন। আপনার মুখের জয় হোক। আচ্ছা হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ মেয়েটার ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখি মেয়েটাকে আমি এখনো জড়িয়ে ধরে শুয়ে আছি। এই যে উঠুন, সকাল হয়ে গিয়েছে, আমার যেতে হবে এখন। কোথায় যাবে তুমি? যেখানে আমার ভাগ্য লিখা আছে। মানে কি অন্য কোনো কাস্টমারের সাথে যাবে নাকি? না, এখন আর কোনো কাস্টমারের কাছে যাব না। তাহলে কি করবে? এখন গা ঢাকা দিয়ে দিব। আবার রাত হলে কাস্টমারের তালাশ করতে বের হব। না, তুমি অন্য কোনো পুরুষের কাছে যাবে না। এই যে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার পেশাই এটা। আমি যে অন্য কোনো কাস্টমারের কাছে না যাই, তাহলে আমার পেট চলবে কি করে? না প্লিজ, তুমি যাবে না। আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, তুমি সেটা দিয়ে সারাদিন চলবে। পরে রাতের বেলায় আবার আমার কাছে চলে আসবে। এটা কি করে হয় বলুন তো? পতিতারা এক পুরুষের কাছে সব সময় পড়ে থাকলে কি চলে বলেন? এই মেয়ে একদম জানে মেরে দিব তোকে। তুই অন্য কিছু পুরুষের স্পর্শে যাবি না, ব্যাস কথা শেষ। আরে আপনি এমন রেগে যাচ্ছেন কেন বলেন তো? কারণ আমার ভিতরে কেমন এক ধরনের যেন লাগছে যে তুমি অন্য কোনো পুরুষের কাছে যাবা। আমি কেন জানি এটা মানতে পারছি না। প্লিজ তুমি অন্য কারোর কাছে যেও না। আরে আপনি এমন করছেন কেন বলেন তো? আমি কি আজ প্রথম অন্য কোনো পুরুষের কাছে যাচ্ছি বলেন? এর আগেও তো বহু পুরুষ আমায় স্পর্শ করেছে। যদি আজ প্রথম হতো তাহলে না হয় সারা যেত। প্লিজ তুমি যেও না। আর আগে কি হয়েছে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। প্লিজ আমার এই কথাটা তুমি রাখো। আচ্ছা ঠিক আছে যান, আমি আপনার কথা রাখব, কিন্তু আপনারও আমার একটা কথা রাখতে হবে। কি কথা? আপনি আর কখনো ওসব ছাইপাশ খেতে পারবেন না। একদিনে তো আর ছেড়ে দেওয়া সম্ভব না। তবে আমি তোমার কথা রাখার পরিপূর্ণ ট্রাই করব। ঠিক আছে। এবার উঠে ফ্রেশ হয়ে নিন। আমি নাস্তা রেডি করছি, পরে আমি চলে যাব। তারপর রাত হলে আপনি আমায় গতকালের সেই জায়গা থেকে রিসিভ করে বাসায় নিয়ে আসেন। আচ্ছা। মেয়েটা নাস্তা বানিয়ে রেডি হতে শুরু করল। আমি পকেট থেকে 1000 টাকার একটা নোট তার হাতে ধরিয়ে দিলাম আর বললাম নাস্তা করে যেতে। কিন্তু মেয়েটা তাড়াহুড়ো করছে যে না খেয়েই চলে যাবে। কিন্তু আমিও নাছোড়বান্দা, জোর করে খাইয়েছি আমার সাথে। পরে সে চলে গেল আর আমিও রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে পৌঁছাতেই জামাল ভাই, যে কিনা আমাদের ম্যানেজার, সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি ভাই, ভূত দেখলেন নাকি? আমার তো মনে হয় তাই দেখেছি। কারণ এই গত 1 বছরে আজকেই ফার্স্ট আপনি সময় মতন অফিসে এসেছেন। জামাল ভাই, আপনি তো জানেন এই যে আমার জীবন কাহিনী। গত 1 বছর আগে ত্রিধা আমায় ছেড়ে চলে যাওয়ায় আমি নেশার প্রতি এডিক্টেড হয়ে পড়ি, যার কারণে প্রতিদিন সকালে ঘুম ছেড়ে উঠতে দেরি হয় আমার। কিন্তু গতকাল রাতে একটা মিরাক্কেল ঘটায় কোনো কিছুই পান করিনি।
যার কারণে আজ সকাল সকাল অফিসে আসতে পেরেছি। যাক ভাই, শুকরিয়া। তবে দোয়া করি এমন মিরাক্কেল যেন আপনার লাইফে প্রতিদিন ঘটে, যাতে করে আপনার লাইফ থেকে ওসব ছাইপাশ পিছু ছেড়ে দেয়। ধন্যবাদ ভাই, আমাকে নিয়ে ভাবার জন্য। আরে আমরাই তো। আচ্ছা আকাশ ভাই, শুনেন, আপনাকে স্যার কেবিনে দেখা করতে বলেছে। আমি আসার সাথে সাথেই বলেছে যে আপনি আসলে যেন আপনাকে কেবিনে পাঠিয়ে দেই। আজ স্যার অফিস টাইমের আগে চলে এসেছে। আচ্ছা ভাই, আমি স্যারের কেবিনে যাচ্ছি। তার আগে নিজের কেবিনে চলে আসলাম ব্যাগ রাখার জন্য। আর একটু আগে যার সাথে কথা বলেছি, জামাল নামক, সে শুধু অফিসের ম্যানেজার এই নয়, সে আমার ভাইয়ের মতন। সে আমার জীবন কাহিনী সমস্তটাই জানে। তাই অফিসে দেরি করে আসলেও কিছু বলে না, সবটাই তিনি ম্যানেজ করে নেয়। উনার মতন মানুষ এই হয় না, যে কিনা আমার মতন কাচের বোতল পান করা মানুষকে টলারেট করে। তারপর ব্যাগ রেখে স্যারের রুমে চলে গেলাম। স্যার, আসবো? হ্যাঁ আসো। আকাশ, তোমায় একটা জরুরি তলবে ডেকেছি। জি স্যার, বলুন। তোমার জন্য একটু দুঃসংবাদ আছে। সেটা কি স্যার? আমাদের পক্ষে তোমাকে আর এই অফিসে রাখা সম্ভব নয়, কারণ আমাদের অফিস অনেক লোকসানের মধ্যে পড়ে গিয়েছে। তাই কম স্যালারিতে তোমার অবস্থানে অন্য কাউকে খুঁজে নিয়েছি আমরা। স্যারের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল মতন অবস্থা হয়েছে আমার। মাথা ঘুরপাক খেতে শুরু করেছে। এই দুনিয়াটা এমন কেন, যেই না ভালো হতে মনস্থির করেছি, সেই সময়ই মানুষ আমার পেটে লাথি মারতে শুরু করল। স্যার, আমার কি হবে এখন? আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। প্লিজ আমার থেকে চাকরিটা ছিনিয়ে নিয়েন না। আরে আরে আকাশ, তুমি এতটা সিরিয়াস হচ্ছ কেন? আমি তোমার সাথে মজা করেছি পাগল। তবে এটা সত্যি যে আমাদের এই প্রতিষ্ঠান অনেকটা লোকসানের মাঝে পড়ে গিয়েছে। তাই তোমাকে এখান থেকে চাকরি ছাড়তে হবে। কিন্তু তার মানে এটা না যে আমি তোমায় ছেড়ে দিব। শোনো, তোমার জন্য একটা অফার আছে। গুলশানে আমার যেই অফিস আছে, সেই অফিসে একটা বিশাল বড় প্রজেক্ট এসেছে, যেটা একান্তই তুমি হ্যান্ডেল করবে। যার কারণে এই অফিসে তোমার পোস্টে একজন কর্মী আমি নিয়ে নিয়েছি। সে এখানে তোমার পোস্টে কাজ করবে, আর তুমি সেই প্রজেক্ট সামলাবে। সেই প্রজেক্ট যদি তুমি ঠিকঠাক করতে পারো, তাহলে তোমার নামে 50 লক্ষ টাকার একটা চেক আমি লিখে দিব। শুধু তাই নয়, সেই অফিসের পুরো দায়িত্ব আমি তোমার হাতে বুঝিয়ে দিব। স্যারের কথা শুনে মুহূর্তের মাঝেই মনটা খুশিতে ফুরফুরা হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ স্যার। আরে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। এই অফিসে যোগ্য বলে তোমাকেই মনে হয়েছে, তাই তোমার হাতেই প্রজেক্টের দায়ভার দিলাম। ইনশাআল্লাহ স্যার, আমি ঠিকঠাক মতন সেই প্রজেক্ট শেষ করব। শুভকামনা রইল তোমার জন্য। আর শোনো, তুমি এক্ষুনি বনানীতে আমাদের যেই অফিস আছে, সেখান থেকে প্রজেক্টের ফাইলটা নিয়ে নিজের মতন করে ঠিকঠাক করবে। 3 দিন পর গুলশানে চলে যাবে। আর সেখান থেকে যাতায়াত করার কোনো প্রয়োজন নেই। তোমার জন্য ফ্ল্যাট বুকিং করে দিয়েছি আমি। স্যার, খুশিতে কি যে বলবো ভেবে পাচ্ছি না। হয়েছে, থাক, কিছু বলতে হবে না। শুধু প্রজেক্টটা ঠিকঠাক মতন করতে পারলেই আমি তোমার উপরে খুশি হয়ে যাব। মনে রেখো, এই প্রজেক্টটা তোমার জন্য একটা লটারি। লটারির কোডিং না মিললে সবকিছুই হারাবে তুমি। না স্যার, আমি সবটাই ঠিকঠাক মতন শেষ করব। যাও, এবার গিয়ে কাগজগুলো নিয়ে ঠিকঠাক করো। আর যাওয়ার আগে অ্যাকাউন্টেন্টকে বলবে তোমার এই মাসের বেতনটা আমি অগ্রিম দিয়ে দিতে বলেছি। স্যারের কথা শুনে খুশিতে নাচতে ইচ্ছে করছে।
কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্যারের রুম থেকে বেরিয়ে এলাম। পরে অ্যাকাউন্টেন্ট থেকে টাকা তুলে বনানীর উদ্দেশ্য বের হয়ে গেলাম। যেই না গাড়ি থেকে অফিসের সামনে নেমেছি, ঠিক তখনই একটা জায়গায় চোখ আটকে গেল। আমার ঠিক সামনে বরাবর কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকে দেখেই কলিজা নাড়া দিয়ে উঠল আমার। সেই মানুষটা আর অন্য কেউ নয়, সেই মানুষটা হলো ত্রিধা। বুকের ভিতরে ধূপধূপানি শুরু হয়ে গেল। ঠায় সেখানেই দাঁড়িয়ে আছি। ত্রিধা আমায় দেখেনি। সে একজন লোকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কিছুক্ষণ পর এই ত্রিধা আর লোকটা সেখান থেকে চলে গেল। আমিও তাদের পিছু নিলাম। তাদের পিছু পিছু কিছুটা পথ যেতেই দেখলাম রাস্তায় অপর প্রান্তে একটা গাড়ি দাঁড় করানো। ত্রিধার সাথে থাকা লোকটা পকেট থেকে চাবি বের করে গাড়ির ভিতরে প্রবেশ করে গাড়ির দরজা খুলে দিল। আর ত্রিধাও পরপর গাড়ির ভিতরে প্রবেশ করল। ত্রিধা গাড়িতে প্রবেশ করতেই লোকটা গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যায়। ভিতরটা যেন ফেটে যাচ্ছে কষ্টে। আজ 1 বছরের উপরে হয়েছে সে আমায় ছেড়ে চলে গেছে। জানি না সে এখন কি করে বা কোনো পুরুষ তার জীবনে এসেছে। তবে এটুকুই বলবো, তাকে দেখার পর থেকে আমার অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছে। এই 1 বছর নিজেকে কোনো মতে সামলেছি। তাও পুরোপুরি সামলাতে পারিনি। কিন্তু আজ তাকে দেখে আবার সেই মনের ক্ষতটা কাঁচা হয়ে গেল। নিজের অজান্তেই চক্ষু বেয়ে পানি পড়ছে। হঠাৎ এই পিছন থেকে একজন মানুষ এসে আমায় হাত দিয়ে নাড়া দিয়ে বলতে লাগল, আপনি মিস্টার আকাশ মাহমুদ না? জি স্যার। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? প্লিজ অফিসের ভিতরে আসুন। অফিসের সবাই আপনার জন্য অপেক্ষা করছে। এমডি স্যার ফোন করে বলে দিয়েছে আপনাকে যেন প্রজেক্টের সকল কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। তাড়াতাড়ি চোখ মুখ মুছে ফেললাম। জি চলুন। লোকটার সাথে অফিসে চলে গেলাম। অফিসে যেতেই সবাই আমাকে প্রজেক্টের জন্য অগ্রিম শুভকামনা দিচ্ছে ফুলের তোড়া দিয়ে। আমাকে ফুল দিয়ে যে যার মতন কাজে চলে গেল। আর ম্যানেজার আমাকে তার সাথে করে নিয়ে গেল। পরে প্রজেক্টের সমস্ত কাগজপত্র হাতে বুঝিয়ে দিয়ে বলল, আকাশ সাহেব, আপনি আপনার মতন করে রেডি করে নেবেন সমস্তটা। আর দেখে শুনে সব কিছু করবেন। কারণ এমডি স্যারের কথায় যতটুকু বুঝতে পারলাম এই প্রজেক্টটা বিশাল অ্যামাউন্টের। তাই সাবধানে করবেন সব কিছু। জি আপনারা চিন্তা করবেন না, আমি সবটা দেখে নিব। তারপর ফাইলগুলো নিয়ে সেখান থেকে সোজা বাসায় চলে এলাম। তারপর আমার ধোঁজভাঙ্গা ল্যাপটপটা বের করে প্রজেক্টের কাজ করতে শুরু করলাম। কিছুটা সময় কাজ করার পর ত্রিধাকে দেখার সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। ভিতরটা আবারও ছ্যাট করে উঠেছে সাথে সাথে। কারণ যেই ত্রিধা আমার ছিল, সে এখন অন্য পুরুষের। পুরো মাথা জ্যাম খেয়ে গিয়েছে আমার। ল্যাপটপটা সেভাবে রেখে দিয়ে বারান্দায় চলে গেলাম। বারান্দায় একটা চেয়ার রাখা আছে। সেখানে এসে বসে আছি মন ফ্রেশ হওয়ার জন্য। 1 ঘন্টা যাবৎ বারান্দায় বসে আছি, কিন্তু মনের কোনো পরিবর্তন নেই। এদিকে কাজও পড়ে আছে। মনের সাথে যুদ্ধ করে আবারও এসে ল্যাপটপে হাত দিলাম। প্রজেক্টের ফাইলটা ওপেন করতেই দুনিয়াদারির সমস্ত চিন্তা মাথা থেকে সরে গেল। 1 বসায় বিকাল হয়ে এসেছে। প্রজেক্টের এত কাজ যে এর মাঝে কখন দুপুর পেরিয়ে গেছে বলতেও পারি না। খুব জোর খিদে পেয়েছে। ল্যাপটপটা রেখে খেতে চলে গেলাম। এখন আর ভাত খাওয়া হবে না। হালকা পাতলা নাস্তা যাই ছিল বাসায়, সেসব পানি দিয়ে গিলে খেয়ে নিয়েছি, যাতে করে খিদেটা কেটে যায়। সন্ধ্যা হয়ে এসেছে। হঠাৎ মাথায় এলো মালতীর কথা।
ত্রিধার ব্যাপারটাও মাথা থেকে সরেনি। না আর ভাবব না অতীতকে নিয়ে, বর্তমান নিয়েই ভাবব এখন থেকে। কিন্তু আমার বর্তমান বলতেও তো কিছু নেই। মালতী তো কিছু সময়ের অতিথি মাত্র, সে তো তার সময় পড়লে চলে যাবে। না, যাই হবে হোক, আজ মালতীকে খুশি করার ট্রাই করব। সারা জীবন তো কষ্টই পেয়ে এসেছি, দেখি না আজ ক্ষণিকের জন্য মেয়েটাকে খুশি করে আনন্দ পাই কিনা। বালিশের পাশে থাকা মানিব্যাগটা হাতে নিয়ে পকেটে গুজে ফেললাম। তারপর সোজা জায়গা মতন চলে এসেছি। তারপর সেখান থেকে কাজ সেরে গতকালের ন্যায় সেই একই টাইমে ওভার ব্রিজের এসে হাজির হলাম। সেখানে হাজির হতেই দেখি মালতী আগ থেকেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু সে আমায় দেখেনি। সে ব্রিজটার উপরে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। না দেখি তো মেয়েটা কি করে। ঠিক তখনই হুট করে কোথা থেকে কয়েকজন ছেলে পেলে আসে, আর তারা মালতীর সাথে অসভ্যতামো করতে শুরু করে। ছেলেগুলা শুরুতে মালতীকে খারাপ খারাপ কথা বলে, তারপর এক পর্যায়ে তারা মালতীর সাথে জোড়াজুড়ি শুরু করে। মালতী তাদেরকে বারবার না করা সত্ত্বেও তারা মালতীর শরীরে হাত দিয়ে অসভ্যতা করতে চাইছে। এসব দেখে মাথার রক্ত বিদ্যুতের গতিতে দৌড়াদৌড়ি করতে শুরু করে শরীরে। তাড়াতাড়ি ছুটে গেলাম মালতীর কাছে। এই যে ভাই, আপনাদের সমস্যা কি? ওর সাথে এমন বাজে বিহেভ করছেন কেন আপনারা? এই বেটা, তুই কে রে? বাম হাত দিচ্ছিস কেন এখানে এসে? আমি ওর হাজবেন্ড। আমার মুখ থেকে হাজবেন্ড কথাটা শুনে ছেলেগুলো মালতীর কাছ থেকে দূরে সরে যায়। দুঃখিত ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে উনার হবু আশেপাশেই আছেন। দুঃখিত বলতে তো হচ্ছে না, বাজে বিহেভিয়ার এর জন্য মাফ চাইতে হবে আপনাদের তার কাছে। ঠিক আছে ভাইয়া, আমরা মাফ চাচ্ছি। আপু, আমাদেরকে মাফ করে দেন। আমরা জানতাম না আপনি বিবাহিত। আমরা না জেনেই আপনার সাথে অমন খারাপ আচরণ করেছি। আমাদের ভুল হয়ে গেছে আপু। মালতী আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। তার কাছে যে ছেলেগুলো মাফ চাচ্ছে, সেই দিকে তার কোনো খেয়ালই নেই। মালতী কি বলছে ছেলেগুলা তোমাকে, তারা তোমার কাছে মাফ চাইছে আর তুমি আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছো। মালতীর মুখে কোনো কথা নেই। সে সোজা দৌড় এসে আকাশকে জড়িয়ে ধরে। তারপর ছেলেগুলোর উদ্দেশ্য করে বলে, এই যে ভাইয়া, আপনারা এখান থেকে চলে যান। আমার কোনো মাপ টাফের দরকার নেই। প্লিজ আমাদেরকে আমাদের মতন একা থাকতে দিন, আর আপনারা আপনাদের মতন চলে যান। ছেলেগুলা মালতীর কথা মতন সেখান থেকে চলে যায়। আর আকাশ এবার ড্যাবড্যাব করে মালতীর দিকে তাকিয়ে আছে। মেয়েটার আচরণে পুরোপুরি অবাক হয়ে গেলাম। এমন ভাবভঙ্গিমা নিয়ে ছেলেগুলোকে সে কথাটা বলল, মনে হয় যেন সে আমার স্ত্রী। তারা আমাদেরকে নিজেদের মতন সময় কাটাতে না দেওয়ায় সে তাদের কাছে মুক্তি চাইছে। এই যে এত কি ভাবছেন হুম? তোমার কথা মানে? না, মানে তেমন কিছু না। আচ্ছা চলো এবার বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, তা না হয় যাব, কিন্তু আপনার হাতে ওসব কি? বাসায় গেলেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, চলেন। মালতীকে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় আসতেই সে আমাকে প্রশ্ন করল, আজও কি কিছু করবেন না? সেটা আমার উপরে ছেড়ে দাও। বাকি তোমার জন্য একটা জিনিস এনেছি। যাও ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে সেটা পরে এসো। মালতীর হাতে প্যাকেটটা ধরিয়ে দিলাম। সন্ধ্যায় তার জন্য একটা শাড়ি কিনতে গিয়েছিলাম, আর প্যাকেটে সেটাই ছিল।
মালতী কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেল। আর আমি গা থেকে শার্ট খুলে কাজ করতে বসে গেলাম। পুরোপুরি কাজের নেশায় ডুবে গিয়েছি। হঠাৎ এই মালতী চায়ের কাপ নিয়ে আমার সামনে আসে। এই যে নিন, এটা খান। এই তুমি কখন বের হলে ওয়াশরুম থেকে? আর চা বানালে কখন? অনেক আগেই। ওয়াশরুম থেকে বের হয়েই চা বানিয়েছি। বাপ রে বাপ! আচ্ছা, শাড়িটা তোমার কেমন লেগেছে? আমার তো অনেক সুন্দর লেগেছে। জানেন, এই জীবনের প্রথম কেউ আমায় গিফট দিল। খুশি তো তুমি? তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যাক, তুমি খুশি হলেই হলো। আচ্ছা, এবার পাশে এসে বসো। আমি অফিসের কাজকর্মগুলো দেখি একটু। আচ্ছা, ঠিক আছে, কিন্তু চাটা খেয়ে নিন। আমার চায়ের প্রতি তেমন একটা নেশা নেই। তবে তুমি যেহেতু বানিয়েছ তাহলে খাবো। কিন্তু 1 কাপ কেন বানিয়েছ? তোমার জন্য বানাওনি? আরে, আমি খাবো না। আমারও আপনার মতন বেশি একটা চা খাওয়ার ইচ্ছে নেই। তা বললে তো আর হচ্ছে না। তোমারও খেতে হবে। তুমি একটা কাজ করো, অনেকখানি তো চা বানিয়ে এনেছ, এখান থেকেই তুমি অর্ধেকটা চা শেষ করো। বাকিটা অর্ধেকটা আমার জন্য রাখলে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা কাপ নিয়ে আসতেছি। এই মেয়ে, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কেন কাপ আনতে? তার দরকার নেই। তুমি এই কাপ থেকেই খেয়ে বাকিটা আমার জন্য রাখলে হবে। আকাশের কথা শুনে মালতী হা করে তাকিয়ে আছে আকাশের দিকে। এই যে কি বলছেন আপনি? একই কাপ থেকে খাবেন মানে? সেটা তো আমার এটো হবে। কেন, খেলে কি হবে? তোমার মুখ থেকে খাবার খেতে পারবো না এমন কোথাও লেখা আছে নাকি? আর এটো হবে মানে কি? মানুষ কি মানুষের মুখের খাবার খায় না নাকি? না, না, তা নয়। আসলে কোনো আসলে টাসলে নাই। আমার সাফ কথা। তুমি এই কাপ থেকে অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা আমার জন্য রাখবে। আকাশের কথা শুনে মালতী সেই কাপ থেকেই চা খেতে শুরু করে। আর মনে মনে ভাবতে থাকে, আমার মতন মানুষকেও যে কেউ এতটা মূল্য দিবে, তা এনার আচরণ না দেখলে কখনোই বুঝতে পারতাম না। মানুষটার মাঝে হিংসা অহংকার বলতে কোনো কিছুই নেই। একদম সাদা মনের মানুষ। কিন্তু একটাই প্রশ্ন মিলাতে পারি না মানুষটাকে নিয়ে, যে সেই মেয়েটা কেন তাকে ছেড়ে গেল। মানুষটার মাঝে তো কোনো কিছুর এই কমতি নেই। উপার্জন কেমন করে জানি না, কিন্তু মনের দিক থেকে তো মানুষটা একদম পরিপূর্ণ। তাও সেই মেয়েটা মানুষটাকে ছেড়ে চলে গিয়েছে। কতটা পাষাণ হলে সেই মেয়েটা এমন একটা মানুষকে এভাবে কষ্ট দিয়ে ছেড়ে যেতে পারে। সত্যিই তোর কপালে সুখ নাই রে বোন। তুই হীরাকে কাজ ভেবে ছেড়ে চলে গিয়েছিস, যেটার মূল্য কোটি টাকার উপরে। তুই একদিন ঠিকই বুঝবি হীরা আর কাচের তফাৎ। সেদিন হাজারো আফসোস করলেও তোর আফসোস ফুরাবে না। মালতী আকাশকে নিয়ে এসব ভাবছিল, তখনই আকাশ ল্যাপটপ রেখে দিয়ে মালতীকে বলে, মালতী, আমার একটা আবদার পূরণ করবে তুমি? অবশ্যই করব, বলুন। আপনি আমার জন্য যা করেছেন তা কোনো দিন ও কেউ করবে না। আরে মালতী, ওসব কিছু নয়। আমার মনে চেয়েছে তাই করেছি। আচ্ছা, আজ রাতে কি আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারব? মালতী আকাশের কথা শুনে ফিক করে হেসে দেয়। এই যে পাগল হয়েছেন আপনি? আমার মতন মানুষ থেকে কেউ আবার অনুমতি নেয় নাকি? যেখানে আপনি চাইলে আমার সারা শরীরে অধিকার ফলাতে পারেন, সেখানে অনুমতির কি আছে বলুন তো? মালতী, আমি কথাটা কেন বলেছি তুমি হয়তো বুঝোনি। মালতী, আমি তোমার শরীরে স্পর্শ করার অধিকার রাখলেও সেটা আমি করব না তোমার ইচ্ছা ব্যতীত।
আর আমি সেইভাবে চোখে দেখি না। আমার নজরে তুমি পবিত্র। দিবে আমায় সেই অধিকারটুকু? মালতী বুঝতে পেরে গেছে আকাশের ভিতরে কি চলছে। সে বুঝতে পেরে গেছে যে আকাশ তার কাছে কেন অনুমতি চাইছে। তার চোখে হয়তো মালতী সেই রকম মেয়ে না, যেই রকমটা তার সার্টিফিকেটে রয়েছে, যে সে একজন প্রস্টিটিউট। আকাশ তাকে অনুভব থেকে কথাটা বলেছে। তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে যাওয়ায় সে তার মাঝে সেই মানুষটার অস্তিত্ব তালাশ করছে। জি অবশ্যই দিব, 100 বার দিব, 1000 বার দিব। আজ সারা রাত আমি আপনাকে বুকে নিয়ে রাখব। আপনি আমার বুকে মাথা রেখে ঘুমাবেন, আর আমি আপনার চুলে হাত বুলিয়ে দিব। মালতীর কথা শুনে আকাশের চোখ দিয়ে পানি চলে আসে। রাতের বেলায় আকাশ মালতীর বুকে মাথা রেখে শুয়ে আছে, আর মালতী তার হাতের আঙ্গুল আকাশের চুলের ভাঁজে ঢুকিয়ে আলতো করে চুলগুলো নাড়াচ্ছে। ঠিক সেই সময় আকাশের ফোনটা শব্দ করে ওঠে। সে মালতীর বুক থেকে মাথা উঠিয়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। তারপর সে দেখতে পায় ফোনে একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। সে মেসেজটা দেখতেই তার মাথার মেজাজ পুরোপুরি খারাপ হয়ে যায়। সে রাগের চোটে ফোনটা সজোরে দেওয়ালের মাঝে ফিক্কা মারে, তারপর রাগে ফসফস করতে থাকে। এই কি হয়েছে আপনার? আপনি হঠাৎ ফোনের মাঝে কি এমন দেখে রেগে গেলেন? অফিসের একটা প্রজেক্ট আমাকে সামলাতে বলা হয়েছে, যেখানে কিনা 3 দিন পর আমার যাওয়ার কথা। সেখানে অফিসের বসও এখন মেসেজ করে বলছে আগামীকাল এই যেন আমি সেখানে চলে যাই। সেখানে গিয়ে সবকিছু যেন ঠিকঠাক করি। সমস্যা কোথায় যান সেখানে? এটা নিয়ে এত রাগ করছেন কেন বলুন তো? এই মালতী, তুমি হয়তো বুঝতে পারছো না আমার রাগটা কেন হচ্ছে। ভিতরে ভিতরে অনেকটাই খুশি ছিলাম আজকে আমি, যে তামার বুকে মাথা রেখে সারা রাত ঘুমাব। কিন্তু এখন আমার উঠে কালকে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। ভেবেছি তোমার বুকে মাথা রেখে নিজের কষ্ট কিছুটা লাঘব করব, কিন্তু সেখানে স্যার প্যারা দিয়ে বসল, যেটা একদম আমার অসহ্য লাগছে। প্লিজ আপনি রাখবেন না। আপনি ঠান্ডা মাথায় সমস্তটা করুন প্লিজ। কি ঠান্ডা মাথায় সবটা করব বলো? আমি সেখানে গেলে কি এমন সুযোগ আর পাব? আর কি তোমার বুকে মাথা রেখে ঘুমোতে পারব? আমি জানি আপনার ভিতরে অনেক কষ্ট হচ্ছে, তাও প্লিজ কি করবেন বলুন? অফিসের কাজ তো করতেই হবে। প্লিজ আপনি এমন রাগারাগি করিয়েন না। না, তুমি যত যাই বলো আমার রাগ কমবে না। না, না প্লিজ। আচ্ছা, আমি কি করলে আপনার রাগ কমবে বলেন? মালতীর কথা শুনে তখনই একটা বুদ্ধি মাথায় এলো। তুমিও কালকে আমার সাথে সেখানে যাবে তাহলে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আপনি যাচ্ছেন সেখান কাজের জন্য, আমি আপনার সাথে সেখানে গিয়ে কি করব? আর তাছাড়া লোকে কি বলবে? আমি যেটার জন্যই যাই না কেন, তুমি কাল আমার সাথে যাচ্ছ এটাই শেষ কথা। আর লোকে কি বলবে সেসব আমার দেখার সময়ও নেই। এক কথায় কেউ জিজ্ঞেস করলে সোজা বলবো আমার বউ তুমি। আপনি আসলে সত্যিই পাগল হয়ে গেছেন। আমার মতন মেয়েকে আপনি সবার সামনে বউ বলে পরিচয় দিবেন? হ্যাঁ, আপনার মান সম্মান কি কিছু থাকবে বলুন? মেয়ে একদম কথা বলবে না তুমি। তোমায় বউ বলে পরিচয় দিল আমার জাতপাত যাবে না। আর আগেই তো বললাম লোকের কথায় আমার সম্মান উঠানামা করবে না। আর যদি এতই ঝামেলা হয় তাহলে বিয়েই করে নিব একদম। বাকি দেখব তারপর কে কি বলে। মালতী আকাশের কথা শুনে চোখ বড় বড় করে ফেলে।
সে আকাশের কথা শুনে পুরোপুরি অবাক। লোকটার ভিতরে কি চলছে সে যেন ভেবেই পাচ্ছে না। তবে সে মনে মনে এটুকু জানে যে লোকটার তার সঙ্গতা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যাব, কিন্তু আমার তো তেমন ভালো কোনো কাপড় চোপড় নেই। সেসব আমি দেখে নিব। এখন দেখি আলমারি খুলে আমার কাপড় চোপড়গুলো একটু ব্যাগে গুছিয়ে দাও। আর ফোনটার কি হয়েছে দেখো, বেঁচে আছে কি মরে গেছে। বাকি এদিকে অফিসের কাগজপত্রগুলো আমি আলাদা ব্যাগে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা। মালতী আমার জামাকাপড় গোছগাছ করছে, আর আমি অফিসের কাগজপত্র ঠিকঠাক করছি। এসব করতে করতে মোটামুটি রাত হয়ে এসেছে। সব কিছু গোছগাছ করে দুজনেই শুয়ে পড়লাম। আর সুসংবাদ হলো আমার ফোনের তেমন কিছুই হয়নি। হালকা জাস্ট ফোনের উপরের গ্লাসটা ফেটে গিয়েছে, যেটা বদলে নিলেই হবে। তবে আপাতত কাজ করছে। মালতীকে জড়িয়ে ধরে শুয়ে আছি। ভিতরে কেমন যেন এক ধরনের খুশির নহর বইছে। মনে হচ্ছে যেন আমার জীবন থেকে দুঃখের সমস্ত ছিটেফোঁটা মুছে গেছে। এখন যেন আমার সুখের সময়। কিন্তু এই সময় কতদিন স্থায়ী হবে তা আমার জানা নেই। তবে যতদিন সম্ভব আমি তাকে ধরে রাখব। তারপর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই ঘুম ভেঙে গেল। তারপর দুজনেই উঠে ফ্রেশ হয়ে নিলাম। সে নাস্তা বানাতে চলে গেল কোনো কিছু বলা ছাড়াই। তার আচার আচরণ দেখে মনে হয় যেন সে আমার বউ। তাকে কিছু বলা ছাড়াই সে তার দায়িত্ব কর্তব্য পালন করছে। কিছুটা সময় পর রেডি হয়ে মালতীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য গুলশানে যাব। কিন্তু তার আগে মালতীর জন্য কিছু কাপড় চোপড় কেনাকাটা করতে হবে। তাই তাকে নিয়ে একটা শপিং মলে চলে গেলাম। 4-5 স্যুট জামা কিনেছি তার জন্য। এর বেশি আর কিনে দেওয়ার ক্ষমতা ছিল না আমার, কারণ এতেই আমার মাসিক বেতনের অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। কারণ যে দাম মেয়েদের জামা কাপড়ের। 3টা শাড়ি কিনেছি, আর বাকি 2টা 3 পিস। তারপর সেখান থেকে সোজা স্যারের ঠিক করা ফ্ল্যাটে চলে গেলাম। আসার সময় বাসার নিচেই দেখলাম দর্জির দোকান। বাসার একদম নিচে বললে ভুল হবে, বাসার সামনের যেই রাস্তাটা আছে সেটার অপোজিট সাইডে হচ্ছে দর্জির দোকান। যাক, ভালোই হয়েছে। আর্জেন্ট সেলাই করার জন্য 2 স্যুট 3 পিস দোকানে দিয়ে আমরা চলে এসেছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটা সেই তখন থেকে আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। মালতী, কি হয়েছে তোমার? এভাবে ঘুরে ঘুরে কি দেখছ? আপনি কেন এতগুলো টাকা খরচ করতে গেলেন বলেন তো? গতকাল রাতে তো শাড়ি কিনে দিয়েছেন একটা, আর একটা শাড়ি কিনলেই তো হয়ে যেত। এই মেয়ে একদম চুপ। আমার টাকার চিন্তা একদম করতে হবে না তোমার। আর একটা কথা মাথায় রাখবে, আমার মনে যেটা করলে তৃপ্তি লাগে বা মন সাড়া দেয়, আমি সেটাই করি। আমার ক্ষমতা এর বেশি আর ছিল না। না হয় তোমায় আমি আরও কেনাকাটা করে দিতাম। আপনি যেটুকুই করেছেন তাতেই আমি অনেক খুশি। এর বেশি আমার আর কিছুই চাই না। আপনি আমার জন্য যেটুকু করেছেন সেটুকুও জীবনে কেউ আমার জন্য করেনি। হয়েছে, থাক, আর সান্ত্বনা দিতে হবে না আমাকে। তবে আমার মন ভরেনি এটাই খালি জেনে রাখো। যেদিন আমার হাতে প্রজেক্টের টাকা আসবে সেদিন আমি তোমার জন্য দুহাত ভরে শপিং করব। আচ্ছা, আগে যেটার জন্য এসেছেন সেটা ভালোই ভালোই হয়ে যাক। পরেরটা পরে দেখা যাবে। হুম। এবার গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমি একটু কাজ করব। আচ্ছা।
মালতী ফ্রেশ হতে চলে গেল। আর আমি ল্যাপটপটা বের করে কাজে হাত দিলাম। তখনই স্যার ফোন দিল। আকাশ, তুমি পৌঁছেতো তো? জি স্যার। আচ্ছা, সবকিছু ভালোই করিও, উল্টো পাল্টা যাতে না হয়। কারণ যাদের প্রজেক্ট, তারা আমরা বাদে আরও কয়েকটা কোম্পানির সাথে এই প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলবে। যাদের প্রেজেন্টেশন বা প্ল্যান সুন্দর হবে তাদেরকে এই প্রজেক্টটা দিবে। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার সবটুকু দিয়েই এই প্রজেক্টের জন্য কাজ করব। ইনশাআল্লাহ আমাদের কাছেই প্রজেক্টটা আসবে। শুভকামনা রইল তোমার জন্য। তারপর ফোন রেখে দিল স্যার। আমিও কাজে মন দিলাম। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজকে আমাদের গুলশান অফিসে প্রজেক্টের মিটিং হবে। যথাসময়ে সবকিছু নিয়ে সেখানে চলে গেলাম। মালতীকে ফ্ল্যাটেই রেখে গিয়েছি। আজকে নিজের সেরাটা দিয়ে প্রেজেন্টেশন করব তাদের সামনে। দুপুর 2টায় মিটিং শেষ করে বের হয়েছি। মিটিংয়ে নিজের সর্বস্ব দেওয়ার চেষ্টা করেছি। জানি না বাকি কপালে কি লেখা আছে। তারা আমাদেরকে জানাবে বলেছে। তারপর সেখান থেকে ফ্ল্যাটে চলে এলাম। পরের দিন সকালবেলায় সেই কোম্পানি থেকে ফোন এসেছে অফিসে যে তারা প্রজেক্টটা আমাদেরকেই দেবে। ম্যানেজার সেটা আমাকে ফোন করে জানিয়ে দিল। খুশিতে সাথে সাথে মালতীকে জড়িয়ে ধরে উড়াধুরা চুমু খেতে শুরু করলাম। একটা জিনিস লক্ষ্য করেছি, যখন থেকেই মেয়েটা আমার জীবনে এসেছে তখন থেকেই আমার লাইফে মিরাক্কেল ঘটে চলেছে। আমার লাইফে সাকসেস আসতে চলেছে। আমার জীবনের মোড় পাল্টাতে শুরু করেছে। মালতীকে জড়িয়ে ধরে কিস করছি, তখনই এমডি স্যার ফোন দিল। আকাশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে প্রজেক্টটা তুমি আমাদেরকে অফিসকেই নিয়ে দিয়েছ। আমি তোমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। বাকিটা প্রজেক্ট শেষ হওয়ার পর তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুধু তাই না, তোমার জন্য আরও অনেক কিছুই অপেক্ষা করছে। স্যারের কথা শুনে সারা শরীর কাঁপা দিয়ে উঠল। গা থরথর করে কাঁপছে। স্যার আমার অ্যাকাউন্টে এখন 25 লক্ষ টাকা পাঠাবে, এটা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। কি হলে আকাশ, কথা বলছো না যে? স্যার, আপনার কথা শুনে শকট হয়ে গেলাম। আরে এখনো তো শকট হওয়া বাকি আছে। ধৈর্য ধরো তুমি খালি। তোমার জন্য আরও কি যে অপেক্ষা করছে তা দেখলে তুমি খুশিতে নাচতে শুরু করবে। স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আরে তার দরকার নেই। ধন্যবাদ আমার তোমাকে দেওয়া উচিত। কারণ তুমি আমার জীবনের সবচাইতে বড় প্রতিশোধটা নিতে সাহায্য করেছ। মানে? সেটা সময়ে হলে জানতে পারবে। আচ্ছা, এখন রাখলাম ফোন। জি স্যার। স্যার ফোন রেখে দিল, কিন্তু তিনার কথাগুলোর আগামাথা যেন কিছুই বুঝে আসছে না এখনো আমার। ঠিক তখনই একটা মেসেজ আসলো আমার ফোনে যে আমার অ্যাকাউন্টে কেউ 25 লক্ষ টাকা জমা করেছে। এটা দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারলাম না। মালতীকে কোলে উঠিয়ে নিয়ে নাচতে শুরু করলাম। আমার কাণ্ড দেখে মালতী সেই ব্যাপক হাসা হাসছে। মালতী, হাসো আর যাই করো, তুমি আমার জন্য লাকি একটা পারসন। তোমার মুখের এই হাসি কখনোই আমি মুছতে দিব না। দেখতে দেখতে 24 দিন কেটে গেল। 1 মাসের প্রজেক্ট এটা আপনাদের। কিন্তু প্রজেক্টের কন্ডিশন দেখে মনে হচ্ছে আগেই শেষ হয়ে যাবে। ঠিক তাই হল। 27 দিনের মাথায় শেষ হয়ে গেল প্রজেক্ট। এখান থেকে সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়ে আগের বাসায় চলে গেলাম মালতী সহ। কিন্তু অবাক করা বিষয় হল, প্রজেক্ট শেষ হতে না হতেই স্যার আমার অ্যাকাউন্টে বাকি টাকা দিয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস ভেবে পাচ্ছি না আমি,
যে সামান্য একটা প্রজেক্টের জন্য স্যার আমায় এত টাকা কেন দিল। এসব ভাবছি বসে বসে, তখনই মালতী আমার সাথে এসে গায়ে গা লাগিয়ে বসে। মালতী হাবভাব দেখে বুঝে গেলাম সে আমার কাছে আসতে চাইছে। তাই তাকে টেনে এনে পায়ের ভাঁজের উপরে বসালাম। এই যে মালতী মহারানী, কি চাই বলেন আপনার? কিছুই চাই না। আপনার এইটুকু সঙ্গতাতেই আমি বিশাল খুশি। আমার আর আলাদা করে কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন নেই বললে তো আর হয় না, চলো তোমায় নিয়ে শপিংয়ে যাব। যাও, রেডি হয়ে এসো। এই না, না, একদম বেহুদা খরচ করতে যাবেন না আমার জন্য। মালতী কথা শুনে ওকে কোল থেকে নামিয়ে দিলাম। চোখ পাকিয়ে তাকিয়ে আছি মালতীর দিকে। সে আমার চোখ পাকানি দেখে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে চলে গেল। আমি জানি সে কোথায় গিয়েছে। কিছুক্ষণ পর সে শাড়ি পরে বেরিয়ে এলো। সে ওই শাড়িটাই পরেছে যেটা আমি তাকে সর্বপ্রথম কিনে দিয়েছিলাম। এই যে আপনি আমায় চোখ রাঙিয়ে রেডি হতে পাঠালেন, অথচ আপনি এভাবে রেডি না হয়ে বসে আছেন। রেডি হবেন না আপনি? আরে আমার আর রেডি হতে কি, 2 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। জাস্ট শার্টটা গায়ে ঝুলিয়ে নিলেই হবে। তো কোনো শার্টটা পরবেন? নেভি ব্লু। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসছি। সে শার্ট নিয়ে এসে আমার হাতে দিল। আমি সেটা গায়ে দিয়ে দুজনে মিলে শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সেদিন অনেক ঘোরাঘুরি করেছি দুজনে। ইচ্ছা মতন কেনাকাটা করেছি মালতীর জন্য। তারপর একদম অনেকটা রাত করে বাসায় ফিরেছি। রাতে বাসায় আসতেই অফিসের ম্যানেজার টেক্সট করে জানিয়ে দিল যে কাল আমাকে স্যার দেখা করতে বলেছে অফিসে। পরের দিন সকালে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে সোজা স্যারের কক্ষে চলে গেলাম। কেমন লাগছে আকাশ এখন তোমার? খুশি তো তুমি? জি স্যার, অনেক খুশি। কিন্তু স্যার, একটা কথা জানার ছিল। আকাশ, তুমি কি কথা বলবে সেটা আমি ভালো করেই জানি। তাহলে বলুন স্যার। আমি চাই তুমি ত্রিধার থেকে প্রতিশোধ নাও। স্যারের মুখে ত্রিধার নাম শুনে কলিজাটা মোচড় দিয়ে উঠল আমার। মনে হয় যেন এখনই কলিজাটা গলে মুখ দিয়ে বের হয়ে যাবে। এতটা কষ্ট হচ্ছে ত্রিধার নামটা শুনে স্যারের মুখে। কিন্তু হঠাৎ কেন স্যারের মুখে আমার সেই পুরনো অতীতের কথা? যেই অতীত কিনা আমার ভিতরটাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে বহুকাল আগেই চলে গিয়েছে। আজ সেই অতীতের কি রহস্য খুলতে চলেছে আমার সামনে কে জানে। চলবে।